ঘটনাটি ঘটেছিল 1988 সাল, ওনার মায়ের বিয়ের ঠিক 1 বছর আগে। আর ঘটনাটি ওনার মায়ের মুখ থেকেই তিনি শুনেছেন। তো সাল 1988, সে বছর পুরো দেশে কিন্তু ভয়ঙ্কর এক বন্যা হয়, যা অনেকের মুখেই কিন্তু অষ্টআশির বন্যা নামে পরিচিত। এবং হয়তোবা অনেকেই জানেন না বা অনেকেই জানেন যে 1988 সালের বন্যা ছিল বাংলাদেশের সংগঠিত প্রলয়ঙ্কারী যতগুলো বন্যা রয়েছে তার মধ্যে অন্যতম। এবং এই বন্যায় কিন্তু দেশের প্রায় 60% এলাকা ডুবে গিয়েছিল। স্থানভেদে বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। তো এই বন্যার এই সময়ে একটি ঘটনা ঘটেছিল বা কাছাকাছি সময়, তো যার মাধ্যমে ঘটনাটি সকলে আসলে জানতে পারে মূল বিষয়টি, তার নাম হচ্ছে মধু। উনি এক খেয়াঘাটের মাঝি, সবাই তাকে মধু মাঝি নামেই চিনতেন। তো সে বছর বন্যায় তলিয়ে যায় ওনাদের গ্রাম সহ আশেপাশের প্রায় সকল গ্রাম। পুরো গ্রামে পানির থই থই অবস্থা, পুরো গ্রামে শুধু পানি আর পানি। গ্রামের মানুষজন যেখানে তুলনামূলক একটু উঁচু জায়গা পেত সেখানে আশ্রয়ের আশায় চলে যেত, সেখানে অবস্থান করত। গ্রামের সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে তখন চলাচলের একমাত্র অবলম্বন ছিল নৌকা। তেমনি ওনাদের গ্রামের দক্ষিণ দিকে ওনাদের গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার জন্য খেয়া পারাপারের কাজ করতেন মধুমাঝি। খেয়া পারাপার করেই তার মূলত সংসার চলতো। তো খেয়া পারাপারের জন্য এই মধুমাঝি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে উনি আসলে খেয়া পারাপারের সময় সাধারণত কারো কাছ থেকে নগদ টাকা নিতেন না, কারণ বাহিরের কোনো লোকজন ওনার খেয়াতে পার হতো না, গ্রামের লোকজনই পার হতো। তো ওই গ্রামের প্রায় সকলেরই পারাপারের জন্য মধুমাঝির নৌকা কম বেশি ব্যবহার করতে হতো। তো মধুমাঝি যে কাজটি করতেন, বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসলের সিজনে তিনি প্রত্যেকটি বাড়িতে যেতেন কিছু কিছু করে, যেমন ধান, পাট, গম এইগুলো আর কি তুলতেন। আবার কেউ কেউ কিছু নগদ অর্থও দিত। এভাবেই তার সংসার চলত। আর এর বিনিময়ে তিনি যে কাজটি করতেন, অধিকাংশ সময় তিনি বছরের এই খেয়া পারাপারের কাজটি করতেন। আর বর্ষাকালের আগেই সাধারণত উনি গ্রামের প্রায় সব পরিবারের কাছ থেকে ধান, চাল, নগদ অর্থ এগুলো সাধারণত তুলতেন আর কি। আর যেহেতু প্রত্যেকের বাড়ি থেকে তিনি এই কাজটি করতেন, এই কারণে এক অলিখিত মৌখিক চুক্তি ছিল সকলের সাথে যে খেয়া মাঝি এই মধুমাঝি উনি সবসময় এই ঘাটে থাকবেন, অনেক রাত পর্যন্ত মূলত ঘাটে থাকবেন, এবং কোনো গ্রামের কোনো মানুষ যেন খেয়া পারাপার হতে কোনো সমস্যায় না পড়ে। এই কারণে দিন রাতের বেশিরভাগ সময় তার খেয়া ঘাটেই কাটাতে হতো। 1988 সালের ঘটনা, তখন তো গ্রামের মানুষের কাছে রাত 9টা-10টা মানে তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। আর গ্রামে সাধারণত রাত 10টার পর এই খেয়া ঘাটে মানুষজন আসতো না বললেই চলে। সপ্তাহে একজন আসতো বা মাসে 2 জন আসতো, এইরকম আর কি। কিন্তু এর পরেও মধুমাঝি খুব দায়িত্ববোধ সম্পন্ন একজন মাঝি ছিলেন। উনি ওনার দায়িত্ব পালনের সর্বোচ্চ নিবেদিত প্রাণ ছিলেন, এবং গ্রামের কোনো মানুষ যেন নদী পারাপার হতে অসুবিধা না হয় এই বিষয়ে তিনি সবসময় সচেষ্ট থাকতেন, তা ওনার যত কষ্টই হোক না কেন। এই কারণে কে আসলো না আসলো এই চিন্তা উনি না করে গভীর রাত পর্যন্ত উনি খেয়া ঘাটে জেগে থাকতেন, অথবা নৌকার মধ্যে উনি ঘুমায় থাকতেন। যদি কেউ আসে তাকে ডাক দেয়, তাকে পার করে দেবেন, এতটা দায়িত্বশীল ছিলেন তিনি। তো এই কারণে যাই হোক, উনি তো বাড়িতে খুব একটা বেশি রাত্রেবেলা থাকতেও পারতেন না। তেমনি একদিন গভীর রাতে খেয়া ঘাটে ছিলেন মধুমাঝি। আনুমানিক রাত 1টা কি 2টা বাজে। গভীর রাত হয়, লোকজন কিন্তু শুরুতেই বলেছি খেয়া ঘাটে খুব একটা আসতো না, কিন্তু মধুমাঝি কিন্তু তখনও জেগেই ছিল, নৌকার মধ্যে ঘুমায় নাই। হঠাৎ করে মধুমাঝি খেয়াল করেন তার নৌকার দিকে কেউ একজন হেঁটে আসছে খালি পায়ে। খালি পায়ে হাঁটলে যেরকম শব্দ হয় মাটির উপরে ওরকম শব্দ, এবং পায়ে ঝনঝন কোনো একটা শব্দ হচ্ছে, নুপুর পায়ে হাঁটলে যেরকম শব্দ ওই রকম শব্দ। তো মধুমাঝি চিন্তা করে কি ব্যাপার, এত রাত্রে এরকম নুপুরের শব্দ
আবার কেউ হেঁটে আসছে, ঘটনা কি? তো উনি নৌকার ওনার যে উপরে একটা ছই ছিল, ছোট্ট একটা ছই ছিল, ওই ছইয়ের বাইরে গিয়ে উনি দেখেন যে কে আসছে। তো উনি দেখেন চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল যে লাল শাড়ি পরা, সেই শাড়ির উপরে কাজ করা আছে, জরির কাজ চকচক করছিল চাঁদের আলোতে। লাল শাড়ি পরা, খুব সাজুগুজু করা সুন্দরী এক মহিলা হেঁটে হেঁটে আসছে। সাধারণত বিয়ের দিন নতুন বউদের যেরকম সাজ দেখা যায় ঠিক তেমন। তো মধুমাঝি তাকে দেখে শুরুতে অবাক হন, ভয় পাননি, অবাক হয়েছিলেন যে কি ব্যাপার, এত রাতে নতুন বউ, তা আবার একা একা এখানে কি করে। তো উনি শুরুতে ভেবেছেন যে হয়তোবা বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে কিনা, এই চিন্তা করেছেন শুরুতে, মানে প্রথমেই ওনার প্যারানরমাল কোনো কিছু মনে হয়নি। তো যাই হোক, ওই মহিলা খেয়াঘাটের কাছে এসে তাকে বলে, ও মাঝি, আমাকে নৌকায় উঠান আর নদী পার করে দেন। তো মধুমাঝি আবার চিন্তা করেন যে এত রাতে নতুন বউয়ের সাজে একজন এসে খেয়া পার হতে যাচ্ছে, অথচ সাথে কেউ নাই, এটা কেমন কথা। তো প্রথমে তাকে নৌকায় উঠাতে এবং নদী পার করে দিতে একদম পরিষ্কারভাবে অসম্মতি জানান মধুমাছি। আর এই যে নতুন বউয়ের সাথে যিনি আসছেন, তিনি মধুমাছির কাছে অনেকটা অনুরোধের স্বরে বারবার বলতে থাকে, মাঝি, আমাকে নদীটা পার করে দেন না, দেন না নদীটা পার করে। কিন্তু মধুমাছি বারবার পার করাতে অস্বীকার করেন, এবং অস্বীকার করার পেছনেই ওনার অনেকগুলো কারণ ছিল। উনি ভয় পাচ্ছিলেন যে কার বাড়ি থেকে পালায় আসছে, এই নদী পার করে দিব, পরে কোনো একটা মামলায় ফাঁসি কিনা, এটাও একটা ব্যাপার। এটা হলো শুরুর দিকে উনি ভেবেছেন, কিন্তু ওই মহিলার আচার আচরণ এবং গতিবিধি উনি পর্যবেক্ষণ করছিলেন। কারণ উনি যেহেতু রাতের বেলা, অনেক রাতের বেলা পর্যন্ত নদীর ঘাটে থাকতেন, ছোটখাটো প্যারানর্মাল ব্যাপার কিন্তু ওনার কাছে একদম ডাল ভাত ছিল। আর ময় মুরব্বীদের কাছ থেকে তো বিভিন্ন ঘটনা উনি শুনেছেনই। তো উনি অপেক্ষা করছিলেন যে এই শাড়ি পরা মহিলার আচার আচরণ কেমন হয়, এইটার উপরে, এইটা দেখে উনি সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে। তো এর মধ্যে হঠাৎ করে এই মধুমাঝিকে উনি তুই তুকারি করা শুরু করে, ধমক দিয়ে বলে ওঠে, এই বেটা, পার করা মারে। তখন মধুমাঝি চিন্তা করেছেন যে না রে, এর আচরণ তো অস্বাভাবিক, এইটা তো আসলে মানে কোনো স্বাভাবিক মানুষ না। তখন মধুমাঝি চিন্তা করছেন যে তাহলে আমি ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে ওলাবুড়িরা নদী পার হতে পারে না, অন্য জিনেরা উড়ে চলে যায়, কিন্তু ওলাবুড়িরা নাকি নদী পার হতে পারে না, ওরা নাকি হেঁটে পার হয়। নদী পার হতে হলে ওকে কারো সাহায্য নিতেই হবে। তাহলে এ কেন বারবার আমাকে নদী পার করে দেওয়ার জন্য বলছে, আর ওর আচার আচরণ তো অস্বাভাবিক, তাহলে এইটা নিশ্চয়ই ওলাবুড়ি হবে। কারণ মধুমাঝি জানতেন ওলাবুড়ি নাকি কলেরা, বসন্ত, অন্যান্য রোগের জীবাণু বহন করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহর ইচ্ছা থাকলে কারোর মধ্যে ছড়িয়ে পড়ে, কারোর মধ্যে পড়ে না। আল্লাহর ইচ্ছা থাকলে কারো মৃত্যু ঘটে, না হলে হয় না। কিন্তু এই ওলাবুড়িরা এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তো ভালো কথা, ওলাবুড়ি তো পার হতে চাচ্ছে, এখন মধুমাঝি পার করবে না। মধুমাঝি চিন্তা করে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তারও বিপদ হবে, আর তিনি যদি পার করে ওই গ্রামে দিয়ে দেন তাহলে ওই গ্রামের সর্বনাশ হয়ে যাবে, বহু মানুষ মারা যাবে। তখন এই মধুমাঝি কি করে, তাড়াতাড়ি করে নৌকাটা ঘাট থেকে একটু পানির মধ্যে নিয়ে আসে, যাতে করে লাফ দিয়ে ওলাবুড়ি নৌকায় উঠতে না পারে। তিনি এটাও জানতেন যে ওলাবুড়ি লাফ দিয়ে নৌকায় উঠবে না যতক্ষণ না পর্যন্ত মাঝি তাকে সম্মতি দেবেন। এটাও নাকি ওলাবুড়িদের একটা সীমাবদ্ধতা, যে ইচ্ছা ছাড়া, মাঝির ইচ্ছা ছাড়া সে পার হতে পারবে না। তো যাই হোক, ওদিকে নদীর ঘাট থেকে বারবার বলছে, ও মাঝি, আমারে পার কর, পার কর, ভালো হবে না কিন্তু, পার কর আমাকে। তখন মধুমাঝি বলে যে তোকে আমি পার করবো না, তুই কে আমি বুঝে গেছি। তখন ওলাবুড়ি বলে, ঠিক আছে, তুই আমাকে পার করবি না, একটা সত্যি কথা অন্তত বল। তখন মধুমাঝি বলে, কি বলবি বল। তখন ওই লাল শাড়ি পরা মহিলাটি বলে ওঠে, আচ্ছা, গ্রামের যে রাস্তাটা নিশ্চয়ই এই নদীর
ওই পাশে, তাই না? মানে এই নদীটাই তো রাস্তা, তাই না, ওই গ্রামে যাওয়ার জন্য? তখন বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, যা বুঝার বুঝে গেছি। এই কথা বলার পরে ঝপাস করে ওই পানির মধ্যে ঝাঁপ দেয় ওই লাল শাড়ি পরা মহিলা, এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে সেটি মানে অদৃশ্য হয়ে যায়। মনে হলো কোনো একটা পাথর পড়লো, পাথরটা পড়ার সাথে সাথে সেটা পানিতে তলিয়ে গেল। স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ সাঁতার নাও জানে, সে যদি পানিতে পড়ে তাহলে তো সে সাঁতার কাটার চেষ্টা করবে, ভেসে থাকার জন্য 1-2 সেকেন্ড হলো চেষ্টা করবে, কিন্তু তা নয়, মুহূর্তের মধ্যে পানির মধ্যে তলিয়ে গেল। এবং এতে মধুমাছি একদম 100% নিশ্চিত হলো যে এটি অবশ্যই ওলা বুড়ি ছিল। যাই হোক, ওই রাত্রে আর কোনো কিছু ঘটেনি। মধুমাছি দ্রুত নৌকা নিয়ে উল্টা পাশে চলে আসছে, মানে অপর পাশে চলে আসছে, এবং উনি ওই অপর পাশে তার বাড়ি ছিল, সে দ্রুত বাড়িতে চলে যায়, সে ছিল না ওই সময়। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। কিন্তু ঘটনা শুরু হয় এরপর থেকে। সেটা হলো ওই খাল নদী, ওটা তো ছোট নদী ছিল, আশেপাশে সংযুক্ত খাল ছিল, সেখানকার মাছগুলো মরে মরে ভেসে উঠছে। এবং যে সমস্ত মাছ জালে ধরা পড়ত, প্রায় সবগুলো মাছই রোগাক্রান্ত এবং মাছের শরীরে ঘা থাকতো। এমত অবস্থায় ওই বছর ওইসব খাল বিলের মাছ নাকি খাওয়ার টোটালি অযোগ্য হয়ে গিয়েছিল। এমনকি 2-1টা মাছ যেগুলো খাওয়ার মতো থাকতো, সেগুলো যদি মানুষ খেত, তারাও নাকি নানা রোগে আক্রান্ত হওয়া শুরু করে, যদিও বা কেউ মারা যায়নি। এই কারণে ভয়ে সবাই ওই নদী খাল বিলের মাছ খাওয়া ছেড়ে দেয়। পরবর্তীতে যখন মধুমাছি এই ঘটনাটি বলে, তখন গ্রামের ময় মুরব্বীরা বলে যে ওলা বুড়িকে যদি মধুমাছি পার করে দিত, তাহলে তো গ্রামের লোকজন কলেরা, বসন্ত সহ নানা রোগে আক্রান্ত হতো, এবং পরবর্তী এটা অনেক বিশাল একটা মহামারীর আকার ধারণ করত। যেহেতু মধুমাছি ওলা বুড়িকে নদী পার করে দেননি, পরিশেষে ওলা বুড়ি ওই নদীতে ঝাঁপ দেয়, এই কারণে রোগ জীবাণু মাছের মধ্যে ছড়িয়ে পড়ে। এই কারণে ওই মাছগুলো আক্রান্ত হয়েছে। আল্লাহ হেফাজত করেছেন, ওসিলা হিসাবে হয়তোবা কাজ করেছে মধুমাছি। উনি যদি ওই সময় ভুলবশত ওই ওলাবড়িকে পার করে দিতেন, তাহলে কি অবস্থা হতো আল্লাহ না করুক, একটা গ্রাম সাফ হয়ে যেত। আগে কিন্তু এইভাবে কলেরা বসন্তে গ্রামের পর গ্রাম সাফ হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, মানুষকে ভ্যাকসিনেটেড করা হয়েছে, তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ কমে এসেছে। তো এটি ছিল ঘটনা। মধুমাছিও কিন্তু অনেকদিন আগে মারা গিয়েছেন, তবে আজও অনেক মুরব্বীদের মুখে মধুমাছি আর ওলাপুরীর এই ঘটনাটি শোনা যায়। অসংখ্য ধন্যবাদ শাকিল আহমেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন তিনি। এটি মাছ ধরা কেন্দ্রিক একটি ঘটনা। আপনারা অনেকে মাছ ধরা কেন্দ্রিক ঘটনা শুনতেছেন, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই সৌদি আরব থেকে, যার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। ওনার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ছনকা নামে একটি গ্রামে। তো চলুন শুরু করি ঘটনা। ঘটনাটি অনেক আগের ঘটনা। ওনার দাদার সঙ্গে ঘটনাটি ঘটেছিল। ওনার দাদার নাম হচ্ছে মোহন মিয়া। তিনি খুবই সাহসী একজন মানুষ এবং খুব ভালো একজন মানুষ হিসেবে গ্রামে পরিচিত ছিলেন। তিনি অন্যান্য কাজ করতেন, কিন্তু তার একটি ভয়ানক নেশা ছিল মাছ ধরার, বিশেষ করে রাতের বেলা মাছ ধরার। দিনের বেলা বিভিন্ন স্থানে গিয়ে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে আসতেন। স্পেশালি ওখানে একটি নাম বলা হয়, এটাকে বানা পাতা বলে। বানা, এটি মাছ ধরার একটা পদ্ধতি। বানা পেতে আসে, পরবর্তীতে সেখানে গিয়ে মাছ ধরে। তো এটা মূলত ওনার একটা অভ্যাস ছিল। আর ওনাদের বাড়ির পাশ দিয়ে একটা খাল ধলেশ্বরী নদীর দিকে গিয়েছে। তো ধলেশ্বরী নদীর দিকে ওই খালটি শুনশি নামের একটা বিলের দিকেও বয়ে গেছে। আর শুনশি বিলের একটু আগে মাঝি পাড়া নামে একটি গ্রাম রয়েছে। মূলত ওই খালের মেইন প্রবাহটা ওই দিক দিয়ে গিয়েছে। আর মাঝি পাড়ায় একটা চিতা খোলা আছে, যেটা ওই খালের মোটামুটি সাথেই আর কি।
তো দাদা কি করে যে ওখানে উনি দিনের বেলা বানা পাতে এবং রাত্রেবেলা টেটা দিয়ে মাছ ধরবে ওই চিন্তা করে, এবং ওখানে একটি মাচালও বানিয়েছেন। তো উনি যখন এই কাজটি করছিলেন দিনের বেলাতে, তখন ওই গ্রামের একজন লোক দাদার পরিচিতই, তো উনি এসে বলছে, কি মোহন মিয়া, তুমি এত জায়গা বাদ দিয়ে এইখানে এসে বানা পাততেছো? এই জায়গাটা তো ভালো না, আমরা তো কেউ এদিকে আসি না, মাছ তো ধরিই না, এই জায়গাটা খুব খারাপ, তুমি এখান থেকে চলে যাও রে ভাই, বিপদে পড়ো না, শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ দিচ্ছি। তো এই মনোয়ার ভাইয়ের দাদা উনি চিন্তা করেন যে কি বলে না বলে, এইখানে মাছ ধরতে নিষেধ করে, নিশ্চয়ই তারা এখানে মাছ ধরবে এই জন্য বলতেছে। আর আরো একটা ব্যাপার হলো, যেহেতু দাদা খুব সাহসী মানুষ ছিলেন, তিনি সাফ সাফ উত্তর দিয়ে দেন যে আমি এগুলা ভাই বিশ্বাস করি না, এগুলো আমার কিছু হবে না। তো যাই হোক, ওই লোকের দায়িত্ব ছিল যে তাকে বলা, উনি ওনার দায়িত্ব পালন করেছেন। এখন দাদা কি করেন, উনি সব কাজ শেষ করে বাড়িতে ফেরত যান। ফেরত গিয়ে সন্ধ্যা তো না, মোটামুটি এশার নামাজের পরে উনি আসেন আর কি। এশার নামাজের পরে এসে মাছ ধরতে বসেন। তো অনেকক্ষণ বসে আছেন ওই মাচালের উপরে। তো হঠাৎ করে ওনার পেছন দিক থেকে একটা শব্দ আসে। ওনার পেছন দিকে কিন্তু কোনো পানি ছিল না, ওটা ডাঙা। তো পেছন দিক থেকে শব্দ আসে ওই চিতাখোলার ওই সাইডটা থেকে। তখন শব্দটা এমন ভাবে উনি পেয়েছিলেন, শব্দটা হচ্ছে যে বড় কোনো মাছ পানির মধ্যে যদি শব্দ করে ঠিক তেমন, কিন্তু পেছন দিকে কিন্তু পানি নেই, কিন্তু শব্দটা পেছন দিক থেকে এসেছিল। তো উনি অবাক হন, পেছনে এরকম শব্দ কেন হয়। উনি ঘুরে তাকান, ঘুরে তাকিয়ে একটা ভয়ানক জিনিস উনি দেখেন। উনি দেখেন বিশাল আকৃতির একটা দানবের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যেটার মাথা নাই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, বুকের উপর চোখ এবং পেটের কাছে বড় বড় দাঁত। সেটি খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিরে মোহন মিয়া, তোর কি জানের মায়া নাই? তুই এখানে কেন আসছিস? তুই কি জানিস না যে এখানে কেউ আসে না? এখানে আমরা থাকি, এখানকার মাছগুলো আমরা ধরে খাই। কই, তুই তো আরো অন্য জায়গায় গিয়েও মাছ ধরিস। কখনো কি আমি বিরক্ত করতে গেছি? না আমার লোকজন বিরক্ত করতে গেছে? তুই এখানে কেন আসলি? তোকে তো দিনের বেলা একজন মানুষ বলেছিল, আমরা তো সেটা শুনলাম, কিন্তু তুই উত্তর দিলি কি তুই ভয় পাস না। তুই তো কাজটা ভালো করলি না রে এখানে এসে। এদিকে দাদা তো খুব সাহসী মানুষ, ওনার হাতে ছিল ট্যাটা। উনি চিন্তা করছে যে এই পিশাচগুলোরে শায়েস্তা করতে হবে। উনি একটা ট্যাটা ছুঁড়ে মারেন ওই পিশাচটির দিকে। তো ট্যাটাটি আসলে তার গায়ে লেগেছিল কি লাগেনি এই বিষয়টি দাদা বুঝতে পারেননি। ট্যাটাটি ছুঁড়ে মারার সাথে সাথে পিশাচটি অদৃশ্য হয়ে যায়। উনি আবার ট্যাটাটি এগিয়ে গিয়ে ট্যাটাটি হাতে নিয়ে নেন, নিয়ে আবার উনি মাচালের উপর বসে পড়েন। তখন পেছন থেকে ভয়ানক আর একটা আওয়াজ আসে যে, মোহন মিয়া, কাজটা তুই ভালো করলি না। তোদের ওখানে তো বিরক্ত করতে যাই নাই, তুই আমাদের এখানে এসে বিরক্তলি, আবার আমার গায়ে টাটা মারলি, তোর কিন্তু ভালো হবে না। তো এরপরে ওই শব্দটা হঠাৎ করে ম্লান হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তখন দাদা বুঝতে পারেন যে আসলে উনি কাজটি ভালো করেননি। উনি আর মাছ ধরার সাহস পাননি। উনি তখন ওইখান থেকে দ্রুত মাছ ধরার সকল উপকরণ নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি এই ঘটনার কাউকে বলেন নাই, আসলে বললে বাড়ির লোকজন ভয় টয় পাবে। তো এর বেশ কয়েকদিন পরে উনি অন্য আর একটা জায়গায় গিয়ে বানা পাতেন। ওই চিতাখানে আর উনি ওই যে মাঝিপাড়া যে চিতাখোলা আছে ওইখানে আর উনি বানা পাতেননি, ওইখান থেকে সরিয়ে নিয়ে আসেন। উনি অন্য একটা জায়গায় গিয়ে বানা পাতেন। তো রাতের বেলা মাছ ধরছেন, রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে এমন একটা সময়। তো এমন সময় হঠাৎ করে উনি দেখতে পান বিশাল এক দানবের মতো কিছু একটা, এবং ওইটারই মাথা নাই, বুকের উপর চোখ, পেটের উপর দাঁত, আমরা যেটাকে স্কন্ধ কাটা বলি। ওই জিনিসটা এগিয়ে আসছে, এগিয়ে এসে বলছে, কি মোহন মিয়া, তোকে বলছিলাম না তুই কাজটা ভালো করিস নাই? আমি তো
তাকে তাকে ছিলাম, তুই তো আর চিতাখোলার দিকে আসিস নাই। তুই যেহেতু চিতাখোলার দিকে আসিস নাই, তা আমি তোর কাছে চলে আসলাম। তোকে তো আজকে আমি ছাড়বো না রে। এই কথা বলার সাথে সাথে ওই জিনিসটি মানে লাফিয়ে এসে দাদাকে চেপে ধরেন। এত বড় একটা অবয়ব দাদার উপর চড়াও হয়েছে। দাদা বুঝতে পেরেছিলেন যে ওনার জীবন এখনই শেষ। উনি ভয়ে আতঙ্কেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ওনার সাথে আর কি হয়েছে কেউ বলতে পারে না। সকালবেলা ওই গ্রামের কিছু লোকজন ওদিক দিয়ে যখন যাচ্ছিলেন, তখন দাদাকে কাদার ভিতরে মাখামাখি অবস্থায় পান। তখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন, কারণ দাদাকে চিনত, গ্রামের লোকজন সবাই তাকে চিনতেন আর কি। বাড়িতে নিয়ে আসার পর উনি তখনও সেন্সলেস ছিলেন। ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, যেহেতু সারা শরীরে কাদা লেগেছিল। একদিন পরে ওনার জ্ঞান ফেরে। একদিন পরে জ্ঞান ফেরার পর তখন দাদা সকলকে এই বিষয়টা খুলে বলেন, বাড়ির সকলকেও খুলে বলেন। এই মনোহর ভাইয়ের বাবা কিন্তু তখন মানে বুঝমান বয়সে, যেই রাত্রে দাদার সাথে মানে এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল, বিশেষ করে আক্রমণের ঘটনাটি, তখন কিন্তু ওই সন্ধ্যার পরে মনোহর ভাইয়ের বাবাই কিন্তু খাবার দিয়ে এসেছিলেন সেই বানার কাছে গিয়ে। আবার খাবারের পাত্রগুলো মানে খাবার শেষ হওয়ার পর নিয়ে এসেছিলেন। তো যাই হোক, এই ঘটনাটি যখন সকলে শোনেন, শোনার পর বিশেষ করে গ্রামের ময়মুরব্বীরা খুব ভয় পান। ওনারা এই ভয়টাই পেয়েছিলেন যে এই স্কন্ধ কাটা বা এই ধরনের পিশাচ যদি একবার কারো উপর আক্রমণ করে, অজ্ঞান হয়ে গেলে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে যাওয়ার মানে এই না যে সে বেঁচে গেছে। পরবর্তীতে মারা যায় লোকজন। এবং সত্যি ঘটনাটি সেটাই ঘটেছিল। দাদা সপ্তাহখানেক জীবিত ছিলেন, এরপরে তিনি মারা যান। তো উনি মারা যাওয়ার পর পরিবারের সকলেই তো স্বাভাবিকভাবেই অনেক কষ্টে পড়ে যান। আস্তে আস্তে সেই অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলামিন উত্তরণ করেছিলেন। গ্রামের যেই মুরব্বীরা ছিলেন, তা ওনারা একটা কথা বলতেন যে এই পিশাচটি চাইলে কোনো মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু জ্ঞান হারানোর পর তাকে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেওয়ার পরেও এমন কিছু একটা করে দেয় যাতে করে ওই মানুষটি আর বাঁচে না। আর সাথে সাথে মারে না এই কারণে যাতে করে জ্ঞান ফেরার পর এই ভয়ানক ঘটনাটি আর ওই পিশাচ সম্পর্কে যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো যেন মানুষ জানে। এই জন্যই নাকি ওই পিশাচটি মানুষকে ওই সময়ই মারে না, ছেড়ে দেয় যাতে করে মানুষ বলতে পারে। কিন্তু ছেড়ে দেওয়ার মানে এই নয় যে সে বেঁচে গেছে। অনেক মানুষই নাকি ওই পিশাচটির হাতে পড়েছে এবং তারাও মারা গেছে। তো এটি ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। উনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি এভাবে উপস্থাপন করলেই আপনাদের কাছে আরো বেশি ঘটনাটি ভালো লাগবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আফনান ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি হাসান জাহিদুর রহমান পিয়াল, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আমার বাড়ি। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। এটি আমার ছোট চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার কাকা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি আমি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার ছোট কাকা বলছেন, আনুমানিক 50 বা 55 বছর আগে ঘটেছিল ঘটনাটি। আমরা 3 ভাই ও 4 বোন সহ মোট 7 ভাই বোন ছিলাম। আমি ভাইদের মধ্যে সবার ছোট। আমার জন্মের আগেই আমার এক বোন সে কলেরায় মারা যায়। তাই আব্বা আম্মা সবসময় আমাদের ভাই বোনদের একটু বেশি খেয়াল রাখতেন। আমার আব্বা পুলিশে চাকরি করতেন বলে আমরা তেমন কাছে পাইনি আব্বাকে। আমার ছোটবেলা শেষ হওয়ার আগেই আব্বা ছুটিতে বাড়িতে এসে আমড়া গাছে ওঠেন আমড়া পাড়ার জন্য। তো আমড়া গাছে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে তিনি আঘাত পান এবং মৃত্যুবরণ করেন। তার চিকিৎসা করারও আসলে সময় পাওয়া যায়নি। আমার বাপ চাচারা ছিলেন 3 ভাই।
আমার আব্বা ছিলেন মেজ। তিনি মারা গেলে আমাদের পরিবারের দেখাশোনা আমার ছোট চাচাই করতেন। আর আমার বড় চাচা একটু ওঝা বা ঝাড়ফুঁক জানতেন। তিনি খুবই ধর্মানুরাগী মানুষ ছিলেন। তিনি দিনের বেশিরভাগ সময় নামাজ কালাম ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন। তাই তার বড় চাচার পরিবার ও ছোট চাচা পরিবার এই সবগুলোই ছোট চাচাই দেখাশোনা করতেন। 3 ভাইদের মধ্যে খুবই মিল মহব্বত ছিল। তাই ছোট চাচা সবাইকে একই রকম ভালোবাসতেন আর শক্ত হাতে পুরো সংসার সামলাতেন। আমরা ভাই বোন সহ চাচাতো ভাই বোনরা প্রায় একই সাথে বড় হয়েছি। আব্বা মারা যাওয়ার কয়েক বছর পরে যখন সবকিছু একটু স্বাভাবিক হচ্ছিল, সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ এক পৌষ মাসের সময় কলেরার প্রাদুর্ভাব বাড়ল। প্রায় শোনা যেত গ্রামের কেউ কেউ নাকি কলেরায় মারা যাচ্ছেন। আমাদের পাশের বাড়ির ছমি বুয়ার 2 মেয়ে একত্রে এই কলেরায় মারা গেল। ছমি বুয়ার বাড়ি আমাদের ঘর থেকে খুব বেশি দূরে না হয় আমাদের পরিবারের সকলের মধ্যেই আতঙ্ক আরো বেড়ে গেল। মা চাচিরা খুব সাবধানে থাকতেন, আর চাচারা দেরি করে ঘরে ফিরলে বেশ অশান্তি করতেন তারা, এবং আমাদের খুব সাবধানে চোখে চোখে রাখতেন। কেউ কারো ঘরে যেত না। দিনের বেলায় জানালার কাছে দাঁড়ালে 2-1জনকে দেখা গেল, সন্ধ্যার পর কাউকেই দেখা যেত না। আমার মনে আছে ওই সময়ে সেই বিভীষিকাময় সন্ধ্যার পর একটা পাখির ডাক প্রায় শোনা যেত, আর মুরব্বীরা বলতেন এটা নাকি হুতুম পেঁচার ডাক। আর গ্রামে একটা কুসংস্কার প্রচলিত আছে, এই পাখি ডাকা নাকি অশুভ কিছু লক্ষণ বহন করে, যদিও বা ধর্মীয় ভাবে সেটা বলা হয়েছে যে এটা ঠিক নয়। তো যাই হোক, ওই দিনের কথাগুলো মনে পড়লে আজও মন প্রাণ ভয়ে শিউরে ওঠে। যাই হোক, এমনভাবে বেশ কিছুদিন চলার পরে আমাদের বাড়ির মধ্যেও কিছু কিছু ঘরে এই রোগ দেখা দিল। বলে রাখি, আমরা বংশ পরম্পরায় একসাথে অনেকগুলো পরিবার বসবাস করতাম। কারো সুখে দুঃখে সকলে উপস্থিত থাকতাম। কিন্তু এই কলেরা বসন্ত রোগ আসার পরে কেন যেন কি হয়ে গেল, সবকিছু কারো দিকে কারো লক্ষ্যই ছিল না। যে যার পরিবার আর নিজের জীবনের কথা ভেবে অনেকটা একঘরে হয়ে যাচ্ছিল। আমাদের বাড়ি কলেরা দেখা দিলে এক পর্যায়ে আমি নিজেই এই মরণ ব্যাধিতে আক্রান্ত হই। আস্তে আস্তে আমি বেশ অসুস্থ হয়ে পড়লে মা আমার কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করে সব সময় বসে থাকতেন আর মন খারাপ করে থাকতেন সব সময়। আমার দেখাশোনা আমার মাই করত। আমরা আমাদের ঘরের সামনের ঘরটাতে থাকতাম। মূলত আমাদের বাড়িতে যে কয়েকটি ঘর ছিল তার মধ্যে সবচেয়ে বড় ঘর, সেই বড় ঘরের সামনের ঘরটাতে আমাদের সবসময় থাকা হতো। মা ছাড়া আর কাউকে আমার কাছে আসতে দিতেন না আমার চাচা। রাতে মা নিচে ঘুমাতেন আর আমি খাটে ঘুমাতাম। রাতে মা উঠে আমাকে দেখতেন আর কিছু প্রয়োজন হলে আমাকে সাহায্য করতেন। একদিন প্রায় মাঝরাতে মা ঘুম দিয়ে জেগে ওঠেন। তার বাইরে যাওয়ার প্রয়োজন হলে তিনি চিন্তা করেন সামনের দরজা খুলে বের হই। এখন যে অবস্থা, আমার মা আমার সাথে থাকেন, তো পেছনের দরজা দিয়ে আসলে উনি ওয়াশরুমের দিকে যাওয়ার সাহস পেলেন না। উনি চিন্তা করলেন যে সামনের দরজা দিয়ে যাই। এমনিতে পুরো গ্রামের একটা থমথমে অবস্থা। তো যাই হোক, দরজা খুলে সামনের উঠোনে নামতেই আমাদের মূল যে ঘর, সেই ঘরের পাশের যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির দিকে চোখ পড়ল মায়ের। ওই রাতে একদম জ্যোৎস্নার আলো ঝকমক ঝকমক করছিল, বাহিরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। সিঁড়িটা ছিল মাটির সিঁড়ি। মাটির সিঁড়ি হলেও সিঁড়িটি বেশ বড় ছিল, প্রায় 10 ধাপের সিঁড়ি ছিল। ওই সিঁড়ির দিকে মায়ের চোখ পড়তেই মা দেখলেন যে পাশের ঘরের সেই সিঁড়িতে একে একে 7 জন মহিলা বসে আছেন। একদম সিরিয়ালে বসা তারা। তাদের পরনে একদম সাদা ধবধবে শাড়ি। একদম উপরের সিঁড়িতে যে মহিলাটি বসা, তার ঠিক
পরের সিঁড়িতে যে মহিলাটি বসা, ওই উপরের সিঁড়িতে বসা মহিলাটি পরের সিঁড়িটিতে বসে থাকা মহিলাটির চুলে কোনো কিছু করছে, মানে চুল বিলি করে দিচ্ছে, খুব মানে এরকম দেখি না আমরা, বা উকুন বেছে দেয়া এরকম কিছু হয়তোবা। এক্সাক্ট কি করছে বোঝা যাচ্ছে না, তবে চুল বিলি করে দিচ্ছে বলে মনে হচ্ছে। এভাবে একদম নিচের সিঁড়িতে বসা মহিলাটির চুল তার ঠিক উপরের সিঁড়িতে বসা মহিলাটিও বিলি করে দিচ্ছিল। এইভাবে ধাপে ধাপে মানে সিরিয়ালে এইভাবে করে দিচ্ছে একজন আরেকজনকে। এইটা দেখে আমার মা খুবই ভয় পায়। আর মা যে তাদের দেখে ফেলেছে এইটা তারা বোঝার পর তারা মাকে ডাক দেন, এই নূরজাহান এদিকে আয়। তো তাদের ডাক যে খুব ভয়ঙ্কর ছিল তা নয়, মোটামুটি স্বাভাবিকই ছিল, কিন্তু বেশ গম্ভীর ছিল। মা ভয়ে ভয়ে কাছে যান। যাওয়ার পর তারা বলেন, নূরজাহান তুই আমাদের দেখে ফেললি, শোন আমরা 7 বোন, আমাদের এক একজন এক একটি মহামারীর রোগ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আসি। এদের মধ্যে একজন বলে উঠল, আমি কলেরা, আর একজন বলে আমি জল বসন্ত, আর একজন বলে আমি ডায়রিয়া। এরকম 7টি ভয়াবহ রোগের কথা বলে তারা 7 জনে। মা চুপ করে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাদের কথা শুনছে যে কি বলে এরা, কি উদ্ভট কথা। এক সময় তাদের মধ্যে একজন বলল, তুই আমাদের দেখেছিস, এই কাজটি আমরা না পছন্দ করলাম না। কেন দেখলি বলতো? আমরা তো এভাবে দেখা দেই না, আর তুই কেন দেখে ফেললি? তোর ছোট মিয়াকে আমাদেরকে দিয়ে দিতে হবে যে, আর তা যদি না হয় তাহলে তোদের সকলের প্রাণ কিন্তু চলে যাবে। এই কথা শুনে মা চিৎকার করে উঠলেন আর উঠানেই অজ্ঞান হয়ে পড়ে রইলেন। মায়ের চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আমার অন্য চাচা চাচিরা বাইরে নেমে আসেন সাথে সাথেই। মাকে উদ্ধার করে ঘরে নিয়ে এলে মায়ের চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরে আনার পরেই মা আমার বড় চাচার পা ধরে কান্নাকাটি শুরু করতে থাকে এবং বলতে থাকে, বড় মিয়া আপনার ভাইপোকে বাঁচান। তো বড় চাচা কি হয়েছে যখন জানতে চান তখন মা সমস্ত ঘটনা খুলে বলেন। সবটা শুনে বড় চাচা মাকে একটু রাগারাগি করেন, মা কেন এত রাত্রে বাইরে বের হলো, সামনের দরজা দিয়ে কেন গেল ওয়াশরুমে, পিছনের দরজা দিয়ে খুব সহজে যাওয়া যেত, কেন সামনের দরজা খুলে বের হয়েছিল। তো যাই হোক, আমি আগেই বলেছিলাম যে আমার বড় চাচা বেশ ইমানদার মানুষ, আর তিনি ভালোই ঝাড়ফুঁক জানতেন। সব শুনে চাচা মাকে বলেন যে, মেজ বউ তুমি ঘুমিয়ে যাও, ইনশাল্লাহ আমি আছি, আমার ভাইপোর কোনো ক্ষতি ইনশাল্লাহ আমি হতে দেব না। আল্লাহ যদি আমাদের মৃত্যু এই মহামারীর কারণে দিয়ে থাকেন তাহলে কোনোভাবেই এই দুনিয়ায় থাকা যাবে না, আর আল্লাহ যদি আমাদেরকে বাঁচান ওই 7টা অপশক্তির এমন কোনো ক্ষমতা নেই যে আমাদেরকে ক্ষতি করবে। আর বাড়ির সকলকে তিনি তখন বললেন যে সবাই ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি, দেখি আমার ভাইপোর জান নিতে কে আসে। ওই রাতে আসলে আর কেউ ঘুমাতে পারেননি। ফজরের নামাজের পর কেউ কেউ একটু ঘুমিয়েছিলেন। তো আমার বড় চাচা ওই দিন বেশ সিরিয়াস হয়ে যান। এতদিন তিনি এই বিষয়টার চিকিৎসা করবে এমন ইচ্ছা থাকলেও আমার বড় চাচির জন্য কিছুই করতে পারেননি। চাচি সব সময় চাচাকে বাধা দিতেন এবং বলতেন, মেজো ভাইয়ের অকাল মৃত্যু হয়েছে, আর এখন আপনি যদি এই ভয়াবহ মহামারীর চিকিৎসা করতে গিয়ে আল্লাহ না করুক কোনো একটা বিপদ হয়ে যায় তাহলে আমাদের সকলের কি হবে? মেজো ভাই চলে গেছেন আল্লাহর ডাকে, তার সন্তানরা রয়ে গেছে। আপনি যদি চলে যান আপনার সন্তান এবং মেজো ভাইয়ের সন্তানরা রয়ে গেছে, তখন কি আমাদের ছোট ভাই মানে ছোট মিয়া উনি কি এগুলো পারবেন? এতগুলো কিছু সামলাতে নিশ্চয়ই পারবেন না। আপনাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এই কারণে বড় চাচি বড় চাচাকে সবসময় বাইরে যেতে বাধা দিতেন এই কঠিন একটা সময়ে। তো যাই হোক, এজন্য চাচা ঝাড়ফুঁক পারলেও কলেরা ডায়রিয়া মহামারী চলাকালীন ইচ্ছে থাকলেও ঝাড়ফুঁক করার জন্য অন্যত্র যাওয়া, ওনার যেহেতু পরিবারের চাপ ছিল এই জন্য উনি খুব একটা যেতে পারতেন না। এটা যে শুধু বড় চাচার ক্ষেত্রে তা নয়, ওই সময়ে অনেক কামেল ব্যক্তিদের পরোপকার করার ইচ্ছা থাকলেও পরিবারের কারণে অনেকেই বাধাপ্রাপ্ত হতেন। যাই হোক, যেহেতু আমার আব্বা মারা যাওয়ার পর চাচারাই আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই আমার সাথে এমন ঘটনা বড় চাচা খুব সহজে মেনে নিতে পারেননি। তিনি চাচির কথা না শুনে গ্রামের ভালোর জন্য
এই 7 বোনকে তাড়াতে কিছু লোকদেরকে নিয়ে কথাবার্তা বলে আল্লাহর রহমতে এর একটা বিহিত করবেন বলে সকলকে জানালেন। তিনি শুক্রবার জুম্মার নামাজ পড়ে আরও কিছু প্রয়োজনীয় কাজ সেরে শুক্রবার গভীর রাতে একটা রিচুয়াল করবেন বলে বাড়িতে সকলকে জানিয়ে দেন। শুক্রবার আসতে আরও 2 দিন বাকি ছিল বলে ওই দিনই তিনি ঘর ছেড়ে মসজিদে থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি একান্তে আল্লাহর কাছে এই মহামারীর জন্য দোয়া করবেন, আরও ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন বলে 2 দিন আগেই তিনি ঘর ছেড়ে মসজিদে চলে গেলেন। আজ যাওয়ার আগে আমাদের সকলের কাছে বলে গেলেন যে আমি ঘর বন্ধ দিয়ে যাচ্ছি, তোমরা ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকো, আমাকে নিয়ে ভেবো না, আমার খাবার মসজিদে পাঠিয়ে দিও, এর বিহিত না করে আমি ঘরে আসবো না ইনশাল্লাহ। তো এমন কথা বলে বড় চাচা ঘর ত্যাগ করলেন। শুক্রবার চলে আসলে ওই দিন জুম্মার নামাজের পর গ্রামের মুরব্বীদের সাথে আরও কিছু প্রয়োজনীয় কথা বলে নিলেন। তিনি জানিয়েছিলেন শুক্রবার রাতে যেন কেউ ঘর থেকে বের না হয়, একেবারেই যেন বের না হয়, যতই প্রয়োজন হোক না কেন। যদি কিছু দরকার হয় তাহলে যেন সন্ধ্যার আগেই তা এনে রাখা হয়, এমনটাই সকলকে জানিয়ে দেন বড় চাচা। তার কাজ শেষ হয়ে গেলে যদি তিনি প্রাণ নিয়ে ফিরতে পারেন তাহলে সকলকেই তিনি জানাবেন এই বিষয় সম্পর্কে। তো এই কথা গ্রামের সকলকে জানিয়ে দেওয়ার জন্য একটি মানে সকলকে অনুরোধ করেন যারা এটা শুনেছিলেন। তো যাই হোক, বলতে বলতে সেই মুহূর্ত উপস্থিত। চাচা গভীর রাতে কাজ শুরু করেন। একাই একটি হারিকেন হাতে নিয়ে পুরো গ্রাম ঘুরে ঘুরে জোরে শব্দ করে জিকির করতে থাকেন আর বিভিন্ন দোয়া পড়েন, এবং গ্রামের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বেশ কিছু রিচুয়াল করেন, রুকিয়া করেন, এবং গ্রামের চারদিকে উনি বিভিন্ন দোয়া দুরুদ পড়ে বন্ধ করার চেষ্টা করেন। তো এইসব করার সময় চাচা যেখান দিয়ে যাচ্ছিলেন ওই সব জায়গায় যে ঘরবাড়িগুলো রয়েছে বাড়ির মানুষজন কিন্তু চাচার উপস্থিতি টের পাচ্ছিলেন এবং চাচার জোরে জোরে জিকির করার শব্দও পাচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে চাচা সমস্ত গ্রাম প্রদক্ষিণ করে এসে আমাদের বাড়ির উঠোনে আসেন এবং আমাদের দরজার সামনে এসে বসে পড়েন আর সকলের উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আশা করছি বিপদ কেটে গেছে, তোমরা ইচ্ছা হলে বের হতে পারো ঘর থেকে। তখন আমার বড় চাচি সহ আর অন্যরা বাড়ি থেকে বের হন আর বড় চাচিকে উদ্দেশ্য করে বলেছিলেন আমার জন্য পানি নিয়ে এসো। তখন আমাদের ঘরের সকলেই বের হয়েছিল, শুধু আমি ছাড়া, কারণ আমার আসলে আসার মতো শক্তি ছিল না। বাড়ির অন্যান্য ঘর থেকে যখন সবাই বের হয়ে এলো সবাই তো আগ্রহী ছিল, এই কারণে আমি নিজেও ব্যস্ত এবং ব্যাকুল হয়ে উঠলাম সবকিছু জানার জন্য। যাই হোক, চাচা সবাইকে সবকিছু বলার পর আমার মায়ের কাছে আমি কেমন আছি জানতে চাইলে মা বলেন যে আগের মতোই আমি আছি, আপনি আসছেন শুনে বাইরে আসতে চেয়েছিল কিন্তু শরীরের শক্তি না থাকায় আসতে পারেনি। এই কথা শুনে বড় চাচা দ্রুত আমার কাছে আসলেন এবং বললেন যে আব্বা, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, আল্লাহ তাআলা তোদের সকলকেই হায়াত দারাজ করুন। এই কথা বলতে বলতে ফজর আজান হয়ে গেছে। চাচা সকলকে নিয়ে মসজিদে নামাজের উদ্দেশ্যে চলে গেল আর মা চাচিরা বাড়িতে নামাজে দাঁড়িয়ে গেলেন। এক সময় সকলেই আমাকে রেখে চলে গেল আর আকাশটাও একটু পরিষ্কার হতে হঠাৎ দেখলাম আমার ঘরের জানালায় একজন সুন্দর চেহারার হুজুর দাঁড়িয়ে আছেন আর আমাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিয়ে বলল, ভয় নেই বাবা, তুমি সুস্থ হয়ে যাবে। এই কথা বলে তার হাতে একটা পিতলের কেটলির মতো কিছু একটা থেকে উনি অনেকখানি পানি আমার গায়ে ছিটিয়ে দিলেন। গায়ে পানি পড়তে আমার শরীর যেন কেঁপে উঠল, আমি ভয়ে অনেক জোরে চিৎকার দিলাম। তো ওই হুজুর হঠাৎ করে মনে হলো তিনি বাতাসের সাথে মিলিয়ে গেলেন। এদিকে আমার চিৎকার শুনে মা চাচিরা সহ পাশের ঘরের যারা ছিলেন তারা সকলে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন আমি সবটা খুলে বলি। সবাই তখন আমাকে ভেজা অবস্থায় তাই পায় আর ওই হুজুরের গায়ের একটা মিষ্টি আতরের ঘ্রাণ সকলেই পেলেন। একটু আগে যে এখানে কোনো একজনের উপস্থিতি ছিল সেটা কিন্তু সকলেই বুঝতে পারলেন। এই অবস্থায় আমার বড় চাচা নামাজ শেষ করে আমার ঘরে আসলে তাকে এই বিষয়ে যখন সবকিছু বলা হয় তিনি মুচকি হেসে বললেন, ও কিছু না বাবা, সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মাকে ওইদিকে ডেকে বড় চাচা জানান, তোমার ছেলের কাছে বসে যদি আমি এইসব কথা বলি ও ভয় পাবে, শোনো তুমি চিন্তা করো না, যে এসেছিল সে খুব ভালো একজন জিন।
সে তোমার ছেলেকে পানি পড়া দিয়ে গোসল করিয়ে দিয়েছেন, কারণ গ্রামের অন্যান্য মানুষের ওর অসুস্থতার ভেতরে ভিন্নতা ছিল। কারণ ওই 7 বোন ওরা সর্বোচ্চ চেষ্টা করেছিল ওকে নিয়ে যেতে, কিন্তু তা পারেনি। এই জন্য আমার সাথে পরিচিত থাকা খুব পরহেজগার একটা জিন, সে আমার এই ভাতিজার পাহারা দিয়েছিল এবং সবশেষ আজ সে তার নিজের পড়া পানি ওর শরীরে ছিটিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আর কেউ ওকে ক্ষতি করতে পারবে না। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে যাই এবং ওই গ্রামে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়াও বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটাই ছিল মূলত ঘটনা। আমার বড় চাচা গ্রামের চারদিকে ঘুরে দোয়া দুরুদ পড়ে জিকির করে রুকিয়া করে ওই 7 বোনকে তাড়িয়েছিলেন। ওই 7 বোন কিভাবে যে চলে গিয়েছিলেন এটা আসলে কেউ জানে না, তবে তারা যে চলে গিয়েছিলেন ওই রাত্রের পরে এটা সকলেই বুঝতে পেরেছিল। আর আমার ছোট চাচা আল্লাহর রহমতে এখনো সুস্থ আছেন, জীবিত আছেন। তিনি নিজেই এই ঘটনার সাক্ষী। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। হাসান জাহিদুর রহমান পিয়াল। অনেক ধন্যবাদ হাসান জাহিদুর রহমান পিয়াল ভাইকে। চমৎকার একটি ঘটনা। আসলে ওলাবুড়ির ঘটনা তো আমরা প্রথমে একটা দেখলাম, সেটা একরকম ছিল। সাধারণত আমরা দেখেছি একটা ওলাবুড়ি আসে, একটা। কিন্তু এবারের ঘটনাতে আমরা জানতে পারলাম যে আপনাদের গ্রামে, মানে আমি জাহিদুর রহমান পিয়াল ভাইয়ের কথা বলছি, আপনাদের গ্রামে 7টা ওলাবুড়ি এসেছিল। এটা খুবই ব্যতিক্রমী একটি ঘটনা। সাধারণত একটার ঘটনা আমরা শুনেছি, এ যাবৎকাল পর্যন্ত যতগুলো ঘটনা বলেছি একটি ওলাবুড়ির বিষয় আমাদের সামনে এসেছে, কিন্তু 7টা ওলাবুড়ি যে গ্রামে এসেছে এটি হয়তোবা প্রিয় লিসেনার্স আপনারাও এই ঘটনার মাধ্যমে অনেকেই প্রথম জানলেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করেছে কোনোভাবে ঘটনা পাঠাতে পারেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, একটি কথা, এই যে প্রথম যে ঘটনাটি এবং দ্বিতীয় যে ঘটনাটি, এই ঘটনাটির মাধ্যম দিয়ে কিন্তু আমরা একটি বিষয় জানতে পারি, সেটি হলো যে কেউ চাইলেই আমাদেরকে হত্যা করতে পারে না রোগ ছড়িয়ে দিয়ে, আল্লাহ যদি না চান। কারণ হয়তোবা এই ওলাবুড়ির একটি ক্ষমতা রয়েছে মানুষের মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ যদি না চান তাহলে ওরা পারবে না। যদি ওরা পারতই তাহলে কিন্তু অনেক মানুষকে ওরা ইচ্ছা মতো হত্যা করত। এবং আমরা পূর্বের বেশ কিছু ঘটনাতে দেখেছি যে ওলাবুড়ি আসে, এভাবে রোগ ছড়িয়ে দেয়, তখন মানুষের কাছে বিভিন্ন ধরনের ভোগ চায়, যে এটা দিতে হবে ওটা দিতে হবে। তার মানে হচ্ছে এটা ইচ্ছাকৃত। প্রিয় লিসেনার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস যদি থাকে এবং আমরা যদি আমল করতে পারি এই সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইমরান হোসাইন। ওনার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মরিচপাশা গ্রামে। উনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। তো এবারই প্রথম উনি একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, আর এই ঘটনাটি ওনার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ওনার মায়ের মুখ থেকে তিনি অনেকবার শুনেছেন ছোটবেলা থেকেই। ঘটনাটি 1993 অথবা 1994 সালের দিকে ঘটেছিল। ওনার মায়ের তখন সদ্য বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর ওনার এক চাচা মারা যান। তো ওনার চাচাদের বাসা ছিল ওনাদের গ্রাম থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে, আর ওই গ্রামের নাম ছিল চর আরিয়ারা। এটাও লোহাগাড়া উপজেলার অন্তর্ভুক্ত। তো ওনাদের বাসা থেকে চাচাদের বাসায় যেতে পায়ে হেঁটে 2 ঘন্টা বা তারও বেশি সময় লাগতো। এখনকার মতো তখন কিন্তু এরকম ব্যাটারি চালিত ভ্যান, রিক্সা, অটো এরকম কিন্তু ছিল না।
ওই সময় নর্মাল পায়ে চালানো ভ্যান পাওয়াই কষ্ট হয়ে যেত, যার কারণে পায়ে হেঁটে যাওয়াই ছিল একমাত্র মাধ্যম। তো ওনার চাচার মারা যাওয়ার খবর শুনে সবাই ঠিক করে তাকে শেষ দেখা দেখতে যাবে, কিন্তু নতুন বউ হওয়ার কারণে ওনার মাকে কেউ সাথে নিতে রাজি হচ্ছিল না। কারণটা হলো সেখানে গিয়ে দাফন কাফনের কাজ সেরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, আর আসা যাওয়ার পথটাও খুব একটা বেশি ভালো না। শুধু যে চোর ডাকাতের ভয় বিষয়টা এরকম নয়, অনেক প্যারানর্মাল ভয়ও কিন্তু রয়েছে। এই কারণেই নতুন বউকে তারা সাথে নিতে চাচ্ছিলেন না। তো যাই হোক, শেষ পর্যন্ত ওনার মায়ের জোরাজুরিতে তাকে নেয়ার জন্য সবাই রাজি হয়। তখন ওনার মা, বাবা আর ওনার দাদি এই তিনজন যাত্রা শুরু করেন। খুব সুন্দরভাবেই সেখানে পৌঁছে যান, কোনো সমস্যা হয়নি। সেখানে গিয়ে জানাজা শেষে দাফন কাফন শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর ওনারা সন্ধ্যার পর আরো কিছু কাজ সেরে আত্মীয় স্বজনদের সাথে কথা বলে বের হতে হতে রাত প্রায় 9টা বেজে যায়। আর ওই সময় কিন্তু বিশেষ করে গ্রামে, যেখানে রাস্তাঘাট এতটা খুবই খারাপ অবস্থা, সেখানে কিন্তু রাত 9টা মানে অনেক রাত। তো তিনজনে তারা হাঁটা শুরু করেন। 9টার দিকে বের হলেও তো রাত 11টা বাজবে পৌঁছতে পৌঁছতে, এরকমই প্ল্যান করেছিলেন তারা, বা এরকমই সময়টা লাগার কথা আর কি। তো বলে রাখা ভালো, চর আরিয়ারা থেকে ওনাদের গ্রামে আসতে অনেক বড় একটা গ্রাম পাড়ি দিতে হয়, এবং সেই গ্রামটির নাম হচ্ছে ধানাইর নামক একটা গ্রাম। এই ধানাইরের আবার দুটো অংশ রয়েছে, একটা হলো চর ধানাইর আর একটা হলো মৌলভী ধানাইর। এই গ্রামের মধ্যে আবার বেশ কিছু ভয়ানক স্থান ছিল, যেমন দুটি বড় বড় জঙ্গল, একটি কবরস্থান, একটি শ্মশান, আর ছোট ছোট ঝোপঝাড় তো রয়েছেই। তো ওনার মা, বাবা এবং দাদি তিনজন হাঁটছেন। ওই দিন আবার ভয়ঙ্কর রকমের অন্ধকার পড়েছিল, সামান্য দূরের জিনিসও কিন্তু ওনারা দেখতে পাচ্ছিলেন না। আরো একটা সমস্যা ছিল, ওনাদের সাথে কোনো ধরনের কোনো টর্চ লাইটও ছিল না। তো হাঁটতে হাঁটতে তারা দুটি বড় জঙ্গল পার হয়ে চলে আসেন। তেমন কোনো সমস্যাই হয়নি, তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছিলেন, গল্প করছিলেন। তো ওই জঙ্গল পার হলেই ছোট্ট একটা কবরস্থান রয়েছে, আর ওই কবরস্থান রিলেটেড কিছু ঘটনা কিন্তু বিভিন্ন সময় তারাও মানুষের মুখে শুনেছেন। তো যখন ওই কবরস্থানটা তারা পার হচ্ছিলেন, তখন এই ইমরান হোসেন ভাইয়ের মা, উনি দেখলেন একটা লোক হেঁটে আসছে। যেহেতু অন্ধকার ছিল, অনেক দূর থেকে হেঁটে আসাটা কিন্তু দেখা যায় না, যেহেতু চাঁদের আলো সেভাবে ছিল না। তো যখন কাছাকাছি এসেছে তখন দেখেছে। তো ওই লোকটাকে দেখে এই ইমরান হোসেন ভাইয়ের মায়ের মনে কেন যেন একটা ভয় কাজ করলো, কিন্তু ভয়ের কোনো কিছুই ঘটলো না। যে কাজটি হলো সেটা হলো, ওই লোকটি ওনার মায়ের পাশ কেটে চলে যায়। তখন ওনার মায়ের গায়ে কেমন একটা গরম বাতাস এসে লাগে। গরম বাতাস এসে লাগার এই ব্যাপারটি যখন ইমরান হোসেন ভাইয়ের দাদি এবং তার বাবাকে যখন তার মা বলে, তখন তারা বলে, আরে না, কিছু না, গরমের সময় গরম বাতাস তো লাগতেই পারে, আর কোনো মানুষ দ্রুত হেঁটে গেলে যদি একদম কাছাকাছি দিয়ে যায় তখন তো শরীরে একটা বাতাস এসে লাগে, এর ওটাই লাগছে, এই কিছু না। তো এইভাবে তারা সান্ত্বনা দেন আর কি। তো এইভাবে কবরস্থান পার হয়ে তারা চলে আসেন। তো হাঁটছেন, তো ওনাদের গ্রামে ঢোকার পরেই সেই শ্মশানটা কিন্তু বাঁধে আর কি। ওখানে কয়েকটা হিন্দু সম্প্রদায়ের পরিবার থাকে, তারা তাদের মৃত আত্মীয় স্বজনকে সেখানে দাহ করে। তো যখন ওই শ্মশান পার হচ্ছিল, তখন ওনার বাবা ছিল সামনে, ওনার মা মাঝখানে, এবং ওনার দাদি ছিল সবার শেষে। তো ওনার মা দেখেন যে শ্মশানের পাশ থেকে একটা পুরুষ মানুষের মতো একটা অবয়ব, এটা রাস্তার পাশ থেকে উপর উঠে আসলো, এবং সেও ঠিক আগের লোকের মতোই একই রকম ভাবে হেঁটে ওনার মায়ের পাশ কেটে চলে গেল, কিন্তু তার শরীরের সাথে হালকা একটু টাচ লাগে, ঘষা লাগে আর কি। তখন এই ইমরান হোসেন ভাইয়ের মা ভীষণ ভয় পেয়ে ইমরান হোসেন ভাইয়ের বাবা এবং তার দাদি দুজনকেই বলে যে, এই দেখেন, এই আমার পাশ দিয়ে কে গেল। ওই সময় কিন্তু তারা দুজনেই দেখেছিল ওই লোকটিকে, কিন্তু তারা পেছন ফিরে দেখে যে সেখানে কেউই নেই। অবাক করা ব্যাপার, এত তাড়াতাড়ি লোকটি অদৃশ্য হয়ে গেল। এখন তারা ভাবেন যেহেতু অন্ধকার, হয়তোবা লোকটি তাড়াতাড়ি হেঁটে চলে গেছে, এই জন্য তারা অন্ধকারে দেখতে পাচ্ছেন না, এটাই হয়তোবা হয়েছে, এটাই তারা ভেবেছেন আর কি। তো যাই হোক,
তারা তিনজনই কিন্তু এই বিষয়টা চিন্তা করে ভীষণ ভয় পেয়ে যান। কেননা ওই শ্মশান নিয়ে কিন্তু অনেক ভৌতিক কাহিনী প্রচলিত ছিল। এই যেহেতু ভয় পেয়েছেন, সবাই তাড়াতাড়ি করে হেঁটে বাড়ির দিকে আসতে থাকেন। পথিমধ্যে একটা টিউবওয়েল পড়ে। এই ভয়ের কারণে কিন্তু ইমরান হোসেন ভাইয়ের মা, উনি কিন্তু খুব পিপাসার্ত হয়ে গিয়েছেন। অনেক সময় ভয়ে গলা শুকিয়ে যায় না, ঠিক তেমনই। তো উনি ওই টিউবওয়েল থেকে পানি খান, তারপর সবাই বাড়িতে চলে আসেন। তো একটা বিষয় বলে রাখা ভালো যে যখন ওই আত্মীয়ের মৃত্যুর খবর তারা পেয়েছিলেন, তখন তো বাড়িতে রান্না বাড়া চলছিল। ওই সময় ইমরান হোসেন ভাইয়ের মা উনি বাড়িতে মাংস রান্না করে গিয়েছিলেন, কিন্তু খাওয়ার সময় পাননি আর কি, দ্রুত যেহেতু চলে যেতে হয়েছিল। তো ওই খাবারটি সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খান এবং শুয়ে পড়েন। কিন্তু ওনার মায়ের কিছুতেই ঘুম আসছিল না, উনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। তার মধ্যে কেন জানি একটা অজানা ভয় কাজ করছিল। এই অজানা ভয়টা যে কি উনি বুঝতে পারছিলেন না। রাত আনুমানিক 1টা কি 1:30 হবে, সবাই তখন ঘুমিয়ে গেছে। কিন্তু তো ইমরান হোসেন ভাইয়ের মায়ের চোখে তখন ঘুম ঘুম ভাব এসেছে আর কি, তখনও আসেনি, হালকা ঘুম ঘুম ভাব নিয়ে উনি মানে তখন আর কি আধো ঘুম আধো জাগ্রত অবস্থা আর কি। তো হঠাৎ একটা শব্দে ওনার চোখ খুলে যায়। শব্দটা ছিল এমন যে শুকনো পাতার উপর দিয়ে কেউ ধীরে ধীরে হাঁটে, তখন যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। আর যখনই তিনি চোখ খুলেছেন তখন ভয়ঙ্কর একটা জিনিস ওনার ঘরের মধ্যে তিনি দেখেন। তিনি দেখেন যে কুকুর বা শেয়ালের মতো কিছু একটা প্রাণী দু পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওনার সামনে। এটার চোখ ছিল ভয়ঙ্কর রকমের লাল, আর দাঁতগুলো বড় সাদা চকচক করছে, বোঝা যাচ্ছে অন্ধকারেও। এটা দেখে ইমরান হোসেন ভাইয়ের মা তো ভয়ে পাথরের মতো হয়ে যান, নড়াচড়া করতে পারছিলেন না। মানে স্লিপ, যেটা আমরা বলি না স্লিপ প্যারালাইজড, ওরকম হয়ে গেছে আর কি। তো ওনার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। উনি চেষ্টা করছিলেন মনে মনে, যা দোয়া দরুদ পারছিলেন তো উনি পড়ছিলেন। হঠাৎ করে উনি শক্তি ফিরে পেয়ে জোরে দেন এক চিৎকার, আর তখন ওই কুকুর বা শেয়াল রূপী ওই জিনিস এক লাফে ঘরের বাইরে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘরের দরজা কিন্তু আগেও বন্ধ ছিল, তখনও বন্ধ। মনে হলো দরজা ভেদ করে ওই জিনিসটি চলে গেল। তো ওনার মায়ের চিৎকার শুনে বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েন। ওনার বাবাও পাশে শুয়েছিল, তিনিও জেগে যান। তখন সবাইকে যখন এই বিষয়টি খুলে বলেন, তখন ওনাদের কিছু গ্রাম্য ট্রিটমেন্ট আছে, যেমন লোহা গরম করে পানি খাওয়ানো, ওই কাজটি করেন। ওই রাত্রে আর কেউ ঘুমাইতে পারেন নাই। ফজর আজানের পরে নামাজ পড়ে সবাই ঘুমিয়েছেন। তো পরের দিন ওনার নানাকে বিষয়টা জানানো হলে তিনি দ্রুত চলে আসেন। তো ওনার নানা ওই সময় একজন নাম করা কবিরাজ ছিলেন। তিনি ইসলামী শরিয়াহ মোতাবেক বিভিন্ন প্যারানরমাল বিষয়ের সমাধান করতেন এবং জিনে ধরা রোগীদের রুকিয়া করতেন। তিনি সবকিছু শুনে বলেন যে কবরস্থান পার হওয়ার সময় একটি দুষ্টু জিন তার দিকে নজর দেয়, আর শ্মশানের কাছে এসে যে জিনিসটা তার শরীর ঘেঁষে পার হয়ে গিয়েছিল সেটা কিন্তু ভালো জিন ছিল, সেটা খারাপ জিন ছিল না। কিন্তু ওই জিনিসটি তার মায়ের কাছে এসে যে ওই খারাপটা থেকে বাঁচাবে ওই রকম শক্তিও সেটা ছিল না। তো যাই হোক, ওই খারাপটাই মূলত রাত্রেবেলা এসেছিল। তো যাই হোক, ওনার নানা খুব ভালো করে ঝাড়ফুঁক করে দেন এবং পরবর্তীতে এটি নিয়ে আর কোনো সমস্যা হয়নি। ইমরান হোসেন ভাইয়ের নানা 2003 সালে মারা যান। তিনি সবাইকে ওনার নানার জন্য দোয়া করতে বলেছেন। তো এটি ছিল ওনার মায়ের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা, যেটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ইমরান হোসেন ভাই, আপনার চমৎকার একটি ঘটনা যেটি আপনার মায়ের সাথে ঘটেছে সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনার মায়ের জন্য শুভকামনা রইল, তার জন্য দোয়া করছি, আমাদের সালাম তাকে পৌঁছে দেবেন এবং আশা করছি ঘটনাটি আমাদের লিসেনারদেরও ভালো লেগেছে। এই ঘটনাটি আমাদেরকে জামালপুর থেকে পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান ভাই। তো এই ঘটনাটি ঘটেছিল ওনার নানার সাথে। ওনার নানা কৈশোরকালীন সময় থেকেই প্যারানরমাল বিষয়ে তার আগ্রহ ছিল অসীম এবং কবিরাজ হওয়ার জন্য তার ব্যাপক আগ্রহ ছিল। ওই সময়ে মানে ঘটনাটা অনেক আগের, উনি আসলে এক্সাক্ট সাল বলতে পারেননি, কিন্তু ওই সময়ে মানুষের মধ্যে কবিরাজদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা যেগুলো ছিল এবং কবিরাজদের
যে প্রভাব মানুষের মনে ছিল, সেই বিষয়টি দেখে মূলত উনি কবিরাজ হওয়ার আগ্রহ পোষণ করছিলেন ছোটবেলা থেকেই। এবং কিভাবে কবিরাজি শেখা যায়, এই জিন ভূত তাড়ানো শেখা যায়, সেই বিষয়গুলো জানতে ওনার খুব আগ্রহ ছিল। আর কিভাবে জাদুটোনা শেখা যায় এই বিষয়ের আগ্রহ ওনার ব্যাপক ছিল। আসলে কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার মতো বয়স আসলে ওনার সেভাবে হয়নি। তো উনি খুঁজতে থাকেন কার কাছে শেখা যায়। এভাবে উনি খুঁজতে খুঁজতে ওনাদের জামালপুরের পাশে টাঙ্গাইলের মধুপুর শালবনের দিকে গারো উপজাতির কিছু লোক বসবাস করত, যেটা ওনার নানা বাড়ি থেকে খুব কাছে। তো সেখানে একজন কবিরাজ ছিল, সেই কবিরাজের সাথে তিনি দেখা করেন। তো কবিরাজের কাছে গিয়ে বলেন যে তিনি কবিরাজি শিখতে চান। অদ্ভুত ব্যাপার হলো, কবিরাজ এক কথায় রাজি হয়ে যান। সাধারণভাবে কি ঘটে, সাধারণভাবে যদি কোনো মানুষ কবিরাজের কাছে গিয়ে কবিরাজি শিখতে চায় তখন বলে না তুমি পারবা না, এটা খুব কঠিন কাজ, তোমার বয়স হয় নাই, এইভাবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে এড়িয়ে যেতে চায়। কিন্তু ওই কবিরাজটি, এই মিজান ভাইয়ের নানা যখন তাকে বলেছেন যে শিখতে চান, সে এক বাক্যে রাজি হয়ে যায় এবং তিনি বলেন যে তোমাকে আমি কবিরাজি শেখাবো, কোনো সমস্যা নেই, আমি যেটা বলবো তুমি সেটা করতে পারবা। তখন নানা বলেন যে হ্যাঁ পারবো। তখন বলে যে কাজ কিন্তু খুব কঠিন, কিন্তু তোমাকে কিন্তু কাজ করতেই হবে, মানে ব্যর্থ হয়ে ফেরত আসা যাবে না। তখন বলেন কাজটা কি? বলে যে আসছে পূর্ণিমা রাতে আমি তোমাকে একটা কবরের কাছে নিয়ে যাব, তুমি কিছু মন্ত্র আমি আমার কাছ থেকে শিখে নেবে, আমি তোমাকে শিখাই দেব। তুমি কবর ঘুরে, কোনো কাজ না, শুধু একটা ধারালো অস্ত্র আমি দিয়ে দিব, সেটি দিয়ে সেই লাশের মাথাটা কেটে নিয়ে চলে আসবে, আর কিচ্ছু না, এটাই তোমার কাজ। তাহলে তুমি বিশাল তান্ত্রিক এবং কবিরাজ হতে পারবা। তখন মিজান ভাইয়ের নানা চিন্তা করছেন, আরে এটা আর এমন কি কাজ, এটা তো খুব সহজ কাজ, কবরই তো খুঁড়বো, কবরের মধ্যে নামবো, মাথাটা কেটে নিয়ে চলে আসবো, এই তো, এটা আমার এরকম কোনো কঠিন কাজ না। উনি বলেন হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। তো ওই কবিরাজ বলে দেন যে অমুক দিন তুমি দিনের বেলা আমার কাছে চলে আসবা, আর গভীর রাত্রে আমরা একটা জায়গায় যাব এবং কাজ সেরে চলে আসব। তো কবিরাজ যান, সাথে যান। কবিরাজ বলেন যে আমি তোমার সাথে থাকবো, এটা উনি বলেছিলেন, আমি তোমার সাথে থাকবো, তুমি কাজটা করবা। তো এই জন্যই মূলত উনি চিন্তা করেছিলেন আরে এ তো আর এমন কি কঠিন কাজ, সাথে তো কবিরাজ থাকবেই। তো নানাকে নিয়ে যখন একটা গ্রামের মধ্য দিয়ে, একদম শুনশান নীরবতা, ওই সময় তো বুঝতেই পারছেন যে ওদিকে বিদ্যুৎ ছিল না, মানে কোনো কিছু নাই, পূর্ণিমার রাত, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু মানুষজনের কোনো চিহ্ন পর্যন্ত নেই, সবাই ঘুমিয়ে গেছে। আর ওই সময় একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্বও ছিল অনেক বেশি। তো একটা বাঁশঝাড়ের কাছে এসে কবিরাজ তখন মিজান ভাইয়ের নানাকে বলে যে আমি এই বাঁশঝাড়ের ভিতরে বসলাম, তুমি যাও, ওই যে দূরে যে কবরটা আছে ওইখানে একটা কবর আছে, কবরটা চারদিক থেকে ঘেরা ছিল বাঁশের বেড়া দিয়ে। তো উনি দেখিয়ে দেন ওইখানে একটা কবর আছে, ওইখান থেকে গিয়ে তুমি ওইটা নিয়ে আসো। তখন বলে কি কথা, আপনি আমার সাথে যাবেন না? তখন কবিরাজ বলে না, আমি এখানেই থাকবো, তুমি যাও, আমি যদি তোমার সব কাজ করে দিতে তুমি কবিরাজি আর কি শিখবা, এতটুকু সাহস তো রাখতে হবে। তখন বলে যে আপনি না আমার সাথে আসবেন বলেছিলেন। তখন উনি বলেন যে হ্যাঁ আসলাম তো, এই যে এখানে তো আমি আছি, ওইটুকু পথ তো তোমাকে একা যেতেই হবে, এতটুকু সাহসের পরিচয় না দিলে তুমি কবিরাজ হবা কিভাবে? তো নানা ভাবেন যে তাই তো, কবিরাজ তো ঠিক কথাই বলছেন, সব কাজ যদি মানে উনি আমার সাথে এসে করে দেন, শুধু একটা কাজ যদি আমি করি তাহলে আর আমি কবিরাজ হবো কিভাবে? এতটুকু সাহসের পরিচয় তোমাকে দিতেই হবে। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। ওনাকে যে মন্ত্র শেখানো হয় সেই মন্ত্র মনে মনে জপতে জপতে চলে গেছেন সে কবরের কাছে। তো কবরের কাছে যাওয়ার পর কবরের চারদিকের বেড়া সরিয়ে দেন, কবর খুঁড়তে থাকেন। ওদিকে কবর খুঁড়ে কবরের উপরে যেই বাঁশ যেটা থাকে, বাঁশের একটা টুকরোগুলো আমরা যেগুলো দিয়ে দিই আর কি, তো ওগুলোও সরানো শেষ। চারদিকে কিন্তু কোনো ধরনের কোনো প্যারানর্মাল বিষয়ের কোনো উপস্থিতি নাই, একদম শুনশান নীরবতা, মানে একদম স্বাভাবিক আর কি। তো উনি কবরের মধ্যে নেমে পড়েন, নামার পরে দেখেন যে হ্যাঁ কাফন টাফন ঠিকই আছে, হয়তো বা 2 দিন হয়েছে আর কি, বা 1 দিন হয়েছে দাফন করা হয়েছে, সবকিছুই মানে একদম স্বাভাবিক।
কবরের বাঁশগুলোও কাঁচা রয়েছে। তো উনি নামার পরে অন্ধকারে একটা মহিলা, মানে পুরুষের লাশ না মহিলার লাশ আসলে বুঝতে পারেন নাই। তো ওনার হাতে যে ধারালো যে অস্ত্রটা ছিল, এটি দিয়ে উনি মাথা কাটতে যাবেন, হঠাৎ করে কে যেন বলে ওঠে, এই এটা করিস না, তুই একজন মুসলিম, এরকম অন্যায় কাজ তুই কিভাবে করিস? একটা মানুষের কবরের মধ্যে নেমে তার মাথা কেটে নিয়ে যাবি, এটা খুব গর্হিত অপরাধ, এটা পাপ কাজ, এটা করিস না তুই, উঠে যা, চলে যা এখান থেকে, কে যেন বলছে। তো এই কথা শোনার পর ওনার মনের মধ্যে আসলে মানে ভয় লেগেছে, এটা সত্য, কিন্তু ওনার সেই বিবেক বোধটা ফিরে আসে যে আসলেই তো আমি এটা কি করতে যাচ্ছি, কবিরাজ বা তান্ত্রিক হওয়ার জন্য আমি এইরকম ঘৃণ্য একটা কাজ করতে চলে আসছি। এটা কি আমার ধর্মে আমাকে বলে, না কোনো ধর্ম এটা সাপোর্ট করে? না, কাজটা তো ভালো হয় নাই, আমি খুব অন্যায় কাজ করছি। যেহেতু এখনো আমি মাথাটা কাটিনি, এখন আমি সেই চূড়ান্ত পাপ কাজটা করিনি, সুতরাং আমার এখনো সুযোগ আছে এখান থেকে ফেরত আসার, আমি চলে যাব। তো উনি কি করেছেন, ওই কবরের মধ্যে থেকেই ওনার ধারালো অস্ত্রটা কবরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে উনি দুই পাশে দুই হাত দিয়ে মানে ওঠেন আর কি, মানে ওঠার চেষ্টা করেন। কারণ কবরের মাঝখানে তো ফাঁকা জায়গা যেখানে লাশটা রাখা হয়, এবং দুই পাশে তো আপনার যদি আমরা হাত রাখি, হাত দিয়ে কিন্তু শরীরটাকে উঁচু করে ফেলা যায়, তাই না? তো যেভাবে মানুষ কবরের মধ্যে লাশ রেখে উপরে উঠে আসেন আর কি। তো উনি দুই হাত দুই পাশে দিয়ে লাফ দিয়ে উপর দিকে উঠবেন, হঠাৎ করে মানে কিছুটা উঠেছেন, হঠাৎ করে মনে হলো নিচ থেকে কেউ একজন পা চেপে ধরেছে তার। তো এটা কি লাশে পা চেপে ধরেছে না অন্য কিছুতে পা চেপে ধরেছে, এটা উনি বলতে পারছেন না, কারণ অন্ধকার ছিল। একটা হাতের মতো কিছু একটা দেখেছেন, কিন্তু এটা ওই লাশের হাত কিনা এটা বোঝা যাচ্ছে না। তো উনি ওখান থেকে ওঠার খুব চেষ্টা করছেন, আর যত চেষ্টা করেন ওই হাত তার পা চেপে ধরে, এক হাত দিয়ে ওনার একটা পা চেপে ধরেছেন, তো উনি উঠতে পারছেন না। তো উনি কবিরাজের শেখানো মন্ত্র উনি মানে আবারও পড়া শুরু করেন। এরপর দেখেন যে এবার এক হাত না, আর একটা হাত এসে ওনার আর একটা পা খপ করে ধরেছে, মানে ওই মন্ত্রে কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত উনি মন্ত্র পড়া বাদ দিয়ে দোয়া দুরুদ পড়া শুরু করেন। যখনই দোয়া দুরুদ পড়া শুরু করেছেন তখনই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ওই হাত ওনার পা ছেড়ে দেয়, উনি ওখান থেকে উঠে পড়েন, এবং উঠে পড়ার পর উনি ওই দোয়া দুরুদ পড়তে পড়তে বাসারের দিকে যাচ্ছিলেন। আর তখন মনে হচ্ছিল যে 3-4 জন মিলে ওনার পিঠে কিল ঘুষি মারছে, এবং কিল ঘুষি মানে এমন ভাবে মারছে যে কিল ঘুষির ধাক্কাই উনি চলে যাচ্ছে ওই বাসারের দিকে। মানে পেছন দিকে কেউ যদি ধাক্কা দেয়, লাথি দেয়, মানুষ সামনের দিকে এগিয়ে যায় না ধাক্কা খেয়ে, ওরকমটা হচ্ছে। উনি পেছন দিকে তাকানোর আর সাহস করছেন না, ওনাকে পেছন দিকে কিল ঘুষি অনবরত মেরেই যাচ্ছে, মনে হচ্ছে খুব শক্ত হাত দিয়ে ওনাকে কিল ঘুষি মারছে। এভাবে উনি কিছুক্ষণের মধ্যেই সেই বাসারের কাছে চলে আসেন, ওই কিল ঘুষির ধাক্কাই, মানে দৌড়ানোর আর সুযোগ পান নাই, কিল ঘুষির ধাক্কাই উনি বাসারের কাছে চলে আসছেন। তো আসার পর সবকিছু স্বাভাবিক, আর কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে দৃশ্যটা দেখতে পান সেটা খুব ভয়ানক একটা দৃশ্য ছিল। উনি দেখতে পান ওই যে কবিরাজ, যেই কবিরাজ ওনাকে এখানে নিয়ে আসছিলেন, যে বাঁশের নিচে বসেছিল, সেই কবিরাজ পড়ে আছে, তার দেহ, তার মাথাটা 3-4 হাত দূরে পড়ে আছে, মনে হচ্ছে মাথাটা মুচড়িয়ে ছিঁড়ে কেউ ফেলে দিয়েছে ওখানে। উনি ওই দৃশ্য দেখে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা লোকজন এইরকম দৃশ্য দেখতে পায়, একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একজন পড়ে আছে তার মাথা ছেঁড়া অবস্থায়। তো লোকজন তো চারদিক থেকে মানে চলে আসে এই খবর শুনে, কিন্তু সবাই এসে দেখতে পান যে ওই যে কবরটা কিন্তু স্বাভাবিক, ওই চারদিকে বেড়া দেয়া একদম স্বাভাবিক। উনি যে খুঁড়ে রেখেছিলেন কবরটা কিন্তু ওইরকম মানে অখোড়া অবস্থায় ছিল না। তখন তাকে জ্ঞান ফেরানো হয়, মানে মিজান ভাই নানাকে জ্ঞান ফেরানো হয়, তখন উনি সবকিছু খুলে বলেন। তখন ওইখানে আর একজন বড় কবিরাজ ছিল, তিনি আসেন। তিনি আসার পরে বলেন যে তুমি তো বাবা বড় বাঁচা বেঁচে গেছো, এই যে কবিরাজ যেটা মরে পড়ে আছে ও আমারই ছাত্র ছিল, খুব দুষ্টু প্রকৃতির ছিল। তো ও একটা দুষ্টু জিনের সাথে চুক্তি করেছিল একটা কবর থেকে মাথা আনার জন্য। এই কাজে ও তোমাকে ব্যবহার করতে চেয়েছিল। তুমি যদি বাবা ওই মাথাটা নিয়ে আসতা এবং নিয়ে এসে ওর হাতে দিতা, তাহলে তুমি মারা যেতা। কিন্তু তুমি যেহেতু এই কাজটি করতে পারোনি, এই জন্য ওই জিনটা ক্ষিপ্ত হয়ে
ওই কবিরাজকে হত্যা করেছে। আর তোমাকে যে বলেছে যে ফিরে ফিরে আয় ওখান থেকে, এই কাজটি করিস না, এরা মূলত ভালো জিন ছিল। তারা কখনো চায়নি যে তুমি এই কাজটি করো, কারণ এই কাজটি খুবই অন্যায় একটি কাজ, খুবই খারাপ একটা কাজ। তুমি ভালো কাজ করেছো, ওই জিনদের ওসিলায় তুমি এখানে ফেরত এসেছো। আর ওই জিনেরাই মূলত ক্ষিপ্ত হয়ে যে তুমি এই কাজটা করতে আসলা কেন, এই জন্য ওরা তোমাকে বড় কোনো ক্ষতি করেনি, কিন্তু তোমার পিঠে শুধু কিলঘুষি মেরেছে, এতটুকুই করেছে। তো যাই হোক, এরপরে মিজান ভাইয়ের নানার কখনোই এই টাইপের কাজে অগ্রগামী হননি। উনি বুঝতে পারেন যে আসলে কি ভুল কাজটি উনি করতে যাচ্ছিলেন, এবং আল্লাহ তাআলা ওনাকে এই জায়গা থেকে, এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন থেকে ফেরত এনেছেন। নিশ্চয়ই ওনার উপর ওনার মা বাবার দোয়া ছিল, ময়মুরব্বির দোয়া ছিল, নিশ্চয়ই অনেক টুকটাক অনেক কাজ না হলেও কোনো না কোনো এমন ভালো কাজ করেছেন যে ভালো কাজে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট ছিলেন। তা না হলে যদি এই কাজে উনি সফল হতেন তাহলে ওনার মৃত্যু হতো, এবং ওনার মৃত্যুটা এমনভাবে হতো, খুবই ভয়ানকভাবে হতো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। উনি আমাদেরকে দুটি ঘটনা পাঠিয়েছেন। ভিন্ন ভিন্ন সময়ে উনি এই দুটি ঘটনা পাঠিয়েছিলেন। দুটি ঘটনাই আমাদের পাইপলাইনে ছিল, আর আমাদের এবারের 60 নং এপিসোডে ওনার দুটি ঘটনাই আমরা ইনশাল্লাহ প্রচার করব ইনশাল্লাহ। তো ওনার প্রথম ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। উনি যেভাবে লিখেছেন সেভাবেই আপনাদেরকে ইনশাল্লাহ পড়ে শোনানোর চেষ্টা করব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আফনান ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি হাসান জাহিদুর রহমান পিয়াল, ঠিকানা ঝালকাঠি জেলা, রাজাপুর উপজেলা। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। যদিও আমি অনেক আগে থেকেই ভূত FM শুনছি, ভূত.com শুনছি, এবং আফনান দ্য হরর ওয়ার্ল্ডেও আপনার ঘটনা শুনছি। এটি আমার পাঠানো প্রথম ঘটনা, তাই কিছু কথা বলছি, দয়া করে সবাই শুনবেন। আমরা সকলেই ছেলেবেলা থেকে অনেক ঘটনা শুনেছি আমাদের মুরব্বীদের মুখে, কিন্তু কেমন যেন সমস্ত ঘটনাই অনেকটা কাছাকাছি। কিন্তু কিছুদিন আগে আমার এক বন্ধুর মুখে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শুনেছিলাম। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম মনে হয়েছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ওই বন্ধুর নাম রাজু। কিছুদিন আগে আমার বাসায় একটু ঝামেলা হওয়ায় রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। রাত্রে থাকার জন্য এমন একটা স্থান খুঁজছিলাম যেন বাড়ির মানুষ আমার খোঁজ না পায় আজ রাতে। তাই রাজুর বাড়ি যাওয়ার কথা আমার মনে আসলো। বলে রাখি, রাজু একদম একাই থাকতো ওদের বাড়িতে। ওর মা বাবা আর ছোট ভাই থাকতো ঢাকাতে জীবিকার তাগিদে। রাজুর বাড়ির বর্ণনা না দিলেই নয়। আমাদের গ্রামের নাম সত্যনগর। এখান থেকে ধানসিঁড়ি নদীর দুটি শাখা বয়ে গেছে। একটি ছোট শাখা নদী, তাই খাল, আর একটি মোটামুটি বড় নদী, তাই বড় খাল বলি আর কি আমরা। এই সত্যনগরে কিছু দোকান আছে, আমরা এখানেই আড্ডা দিতাম। সত্যনগরকে দুভাগে ভাগ করেছে ওই ছোট খাল। খালের ওপারেও কিছু দোকান আর স্কুল রয়েছে, আর এই খাল পার হওয়ার মাধ্যম হলো একটি ব্রিজ। ব্রিজের ওপারের গ্রামটির নাম আঙ্গারিয়া। রাজুর বাড়ি মূলত ওই আঙ্গারিয়া গ্রামেই। সত্যনগরের দোকানগুলোতে আমাদের গ্রাম, ওই আঙ্গারিয়া সহ আশেপাশের এলাকার মানুষেরাও আসতো। তার মানে হচ্ছে ওই সত্যনগরের দোকানে আমাদের গ্রাম এবং আশেপাশের মানুষরা তাদের প্রয়োজনে সবসময় বাজারঘাট করার জন্য সবসময় ভিড় জমাতো। এখানকার যে উপজেলার বাজার, থানা, হাসপাতাল, যেখানে যেতে চান না কেন, আঙ্গারিয়া বা পাশের বা দূরের যে গ্রাম আছে, সকলকে এই সত্যনগরের পথ হয়েই যেতে হবে। এবার ঘটনায় ফিরি। যে রাতে রাজুর বাড়ি যাব ভাবছি, তখন রাজুকে যখন আমি ফোনে জানাই, সে সাথে সাথে রাজি হয়ে যায়। রাজুর সাথে আমার যে খুব যে বেশি বন্ধুত্ব ছিল তা নয়, খুব একটা ওঠা বসাও তার সাথে নাই, কিন্তু রাজু আমাকে ভালোই জানতো।
আর আমার সমস্যার কথা শুনেই আমাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। বলে রাখি, রাজু একটু অন্যরকম মানুষ। ভয় ডর ওর মধ্যে বরাবরই কিছুটা কম আমাদের থেকে। ওর বাড়িতে যাওয়ার পথটা সম্পর্কে কিছুটা বলি। সত্যনগর ব্রিজের উপর দিয়ে আঙ্গারিয়া গ্রামের যে রাস্তা, ওই রাস্তা ধরে কিছু পথ হেঁটে যাওয়ার পর 3টা ছোট কালভার্ট পড়ে। এই কালভার্টের এক একটির দূরত্ব প্রায় 10 মিনিট পায়ে হাঁটার পথ। শেষ কালভার্টের পরে রাস্তা বাম দিকে একটি মাটির রাস্তা হয়ে চলে গেছে, মানে রাস্তার বাম পাশে একটি মাটির রাস্তা চলে গেছে। রাস্তায় ঢোকার পথে 2-3টা ঘর আছে। তারপর একদম সোজা প্রায় 1-2 কিলোমিটার রাস্তা একদম জনমানুষহীন। এক পাশে বড় খাল, অন্য পাশে ফসলি জমি। রাস্তাটিকে আমরা বেরির রাস্তা বলি। রাজুর বাড়ি আমরা দিনের বেলাতেও যেতে ভয় পেতাম, কিন্তু রাজু দিব্যি ওই রাস্তা দিয়ে দিনে রাতে একা একাই সাধারণত চলাচল করত। ওর বাড়িতে শুধু একটি ঘর। তারপর 10 মিনিট বেরির রাস্তা ধরে হাঁটলে শিকদার বাড়ি। আমি যে রাতে রাজুর সাথে ওর বাড়িতে আসছি, ওই দিন 2 বন্ধু কিছুক্ষণ কথা বলতে বলতে হঠাৎ আমি রাজুকে জিজ্ঞেস করি, আচ্ছা রাজু, তুই যে এখানে একা একা থাকিস, কখনো ভয় পাস না তুই? তো ঘটনা যেটা ঘটে, ও প্রথমে আমাকে বলতে চায়নি, কিন্তু কথায় কথায় ও যে কাহিনী আমায় বলল, তা ওর মুখে আর ওই সময়ে ওর যে এক্সপ্রেশন ছিল, তা আমি দেখার পর মনে মনে ভাবছিলাম কখন সকাল হবে আর আমি বাড়ি যাব। চলুন শুনে আসি সেই ঘটনাটি। আমি রাজুর মতো করেই বলার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। সালটা সম্ভবত 2021-22 হবে। আব্বা আম্মা ছোট ভাই সবাই তখন বাড়িতে। বাবা একটু অসুস্থ। আমি প্রতিদিনের মতো সংসারের কিছু কাজ করার পর ওই দিন একটু বেশি কাজ করেছিলাম। আব্বা অসুস্থ, তার কাজগুলো আমি করতে করতে বেলা গড়িয়ে প্রায় তখন বিকেল। গরু ছাগলকে পানি খাইয়ে আমি বড় খালে গিয়ে গোসল সেরে আসলাম। তো ওই বড় খালটি আমার বাড়ির সামনে দিয়েই গেছে, আর ওর পেছনের দিকে ফসলি জমি, আর এই জমিকে আমরা কোলা বলি। তো গোসল করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আব্বা অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরে আমার নাওয়া খাওয়া এমনিতেই দেরি হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে মায়ের কাছ থেকে 50টি টাকা নিয়ে প্রত্যেকটি দিনের মতো সত্যনগর আসলাম। সন্ধ্যা থেকে রাত 9:30 অবধি বাজিতে ক্যারাম বোর্ড খেলেছি ইব্রাহিমের দোকানে। ইব্রাহিম হচ্ছে সত্যনগরের একজন চায়ের দোকানদার, যার বেশ কয়েকটি ক্যারাম বোর্ড ছিল। ওই ক্যারাম বোর্ডগুলো গেম হিসেবে ভাড়া দিত, আর আমরা অনেক সময় বাজিতে ওই ক্যারাম বোর্ডে গেম খেলতাম। তো ওই দিন আমার বেশ ভালোই টাকা আয় হয়েছিল। যখন খেলা শেষ করে বের হলাম তখন রাত প্রায় 10টা, শীতের রাত। তখনও সত্যনগরের লোকজন ছিল, আর আমি থাকি একলা, তাই মাঝে মাঝে আমাকে ঘুমের ওষুধ খেতে হয়। যেহেতু একা একা থাকি, একাকিত্ব বোধ করি, মা বাবা ভাই ঢাকায় থাকে। তো ওই দিন কিছু টাকা পাওয়ার পরে ভালোই লাগছিল। আর ওই রাত্রে আমি বাজার থেকে 2টি ঘুমের ওষুধ কিনে খেলাম। চিন্তা করলাম যে হেঁটে চলে যাই, বাড়িতে গিয়েই একদম টান টান হয়ে শুয়ে পড়বো, ঘুম দেব। আর কয়েকটা সিগারেট আর গ্যাস লাইট সাথে নিয়ে বাড়ির পথ ধরলাম। আমার কাছে সবসময় একটা গ্যাস লাইট থাকতো, কারণ রাত বিরেতে যাতায়াতের কথা মাথায় রেখেই সেফটির জন্য এটা আমি সাথে রাখি। আমি বাড়ি আসার সময় আঙ্গারিয়া গ্রামের কাউকে না পেয়ে একা একাই পথ শুরু করলাম। অন্যান্য দিনে কাউকে না কাউকে পেয়ে যেতাম, কিন্তু এবার আর কাউকে পাচ্ছিলাম না। 3 নম্বর কালভার্টে এসে সাধারণত অন্য লোকরা তারা তাদের বাড়ির দিকে চলে যেত, আর আমি বাকিটা পথ একাই সাধারণত যেতাম। আর ওই দিন তো কাউকেই পেলাম না।
আসলে তাতে আমার খুব একটা সমস্যাও হলো না, কারণ আমার তো বেশিরভাগ পথ একা একাই যেতে হবে। তবে কেউ সাথে থাকলে যতটুকু সময় হোক না কেন গল্প করার মতো একজন লোক পেয়ে যাই আর কি। তো ওই দিন কাউকে পেলাম না। যাই হোক, হাঁটা ধরলাম বাড়ির পথে। স্কুল পেরিয়ে, নূর হোসেনের ঘর পেরিয়ে প্রথম কালভার্ট, তারপর একটা বাগান। ওই বাগানকে স্থানীয়ভাবে মোল্লার বাগান বলে। লোকমুখে শোনা যায় এই বাগানটা নাকি ভালো না। যাই হোক, প্রথম কালভার্টটা এখানে সন্ধ্যার পার হওয়ার সময় এখানে দেখা যায় যে ছেলেপেলে বসে মোবাইল ফোন চালায়, স্মার্টফোন চালায়। কিন্তু ওই দিন বেশ রাত হয়ে যাওয়ার কারণে আর শীতের কারণে কাউকে দেখা আমি আসলে পাইনি। আমি প্রথম কালভার্ট পেরিয়ে যখন মোল্লার বাগানের সামনে দিয়ে রাস্তা ধরে হাঁটছি, তখনই মনে হলো বাতাস শুরু হয়েছে। রাস্তা দিয়ে শুধু এই বাগানের সামনের দিকটাই দেখা যায়, মানে রাস্তা থেকে শুধু বাগানের সামনের অংশটা দেখা যায়। আর রাস্তা ধরে 4 থেকে 5 মিনিট হাঁটলেই বাগানটা শেষ হয়ে যায়। বাগানটি লম্বায় মোটামুটি বড়, কিন্তু প্রস্থে কিন্তু বেশি না। যাই হোক, বাগান শেষ হতেই মনে হলো বাগানের মধ্যে ঝড়ো বাতাসটা যেন আমার সাথেই চলছে। মানে বাগান থেকে শুরু হওয়া সেই বাতাসটা আমার সাথে সাথেই যেন আসছে। অন্য কোথাও বাতাস নেই, শুধু আমার সাথে সাথেই যেন একখণ্ড বাতাস ভেসে চলছে। আমি প্রথম দিকে ভেবেছি ঘুমের ওষুধ খেয়েছি, তো তাই হয়তো এমন মনে হচ্ছে। আবার ভাবলাম এত কিছু দেখলাম, কিন্তু আজকে 2টো ঘুমের ওষুধে এত পাগল হয়ে গেলাম নাকি? এটাই ভাবছি আর একা একা হাসছি। তখন আমার মনে হয়নি যে এটা অতি প্রাকৃত কোনো কিছু হতে পারে, কারণ কত শত রাত এই পথ ধরে হেঁটেছি। এটা তো কোনো রাতই না, এর থেকেও বেশি রাতে এই রাস্তার দুধারে বড় খাল আর কোলার পাশে থাকা খেজুর গাছ থেকে রস পেরে নিয়ে কিন্তু খেয়েছি। কখনো কোনো খারাপ কিছু সামনে পড়েনি, তাহলে ভয় কেন পাবো? এসব ভাবতে ভাবতে দ্বিতীয় কালভার্টের কাছে এসে গেছি। কালভার্টের উপরে উঠতেই হঠাৎ দেখলাম কালভার্টের উপর একটা ছায়া দাঁড়িয়ে আছে। বেশ মোটা সোটা ছায়াটা, একটা কালো মেঘের মতো আর কি। তো চাঁদের আলো ছিল, তাই ভালোই দেখতে পাচ্ছিলাম। ছায়ামূর্তিটি আমাকে বলল, কিরে, আমার চলাচলে তুই ব্যাঘাত ঘটালি? এখন যদি ধরে ঘেটিটা ভেঙে দেই, তাহলে কোন বাপে তোরে বাঁচাবে বলতো? তোর কি প্রাণের মায়া নাই? যখনই এই কথা আমি শুনলাম তখন ভয় কুঁকড়ে উঠলাম। বুঝতে পারলাম একটা বিপদে পড়ে গেছি। ছায়ামূর্তিটির প্রশ্নের উত্তর না দেয়া সে আবার জিজ্ঞেস করলো, কি এখন চুপ কইরা রইছ কে? বল, তোর প্রাণের ভয় নাই? তখন আমি নিজের অজান্তেই বলে ফেললাম, আচ্ছা, আমি এখানে যাচ্ছি আসতেছি, আপনার কি? সরকারি রাস্তা, কারো একলার রাস্তা না তো, আপনার বাপের রাস্তা। আর আপনি কে হে বাপু? আপনার চলার পথে আমি বাধা সৃষ্টি করলাম কিভাবে? আপনি কে? তখন ওই ছায়ামূর্তি কর্কশ গলায় বলল, ও তাই নাকি? আয় তাহলে দেখি তোর শরীরে কত তেল হইছে। এইটা বলতে দেরি হঠাৎ করে এক লাফে ওই জিনিসটা মনে হলো আকাশের দিকে উঠে গেল, আর ধরাম করে একটা শব্দ হলো আমার পেছন দিকে। এবং পেছন দিকে শব্দ হওয়ার পরে আমি ঘুরে তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে এসে ওই মূর্তিটা দাঁড়িয়েছে। মানে আকাশের দিকে লাফ দিয়ে আমার পেছনে এসে দাঁড়ালো, আর তখন আমাকে জড়িয়ে ধরে ফেললো এবং ধরে আমাকে আছাড় মেরে ডান পাশে থাকা ফসলি জমিতে ফেলে দিল। রাস্তার কালভার্ট থেকে ফসলি জমির উচ্চতা খুব বেশি ছিল তেমনটা না, আর মাটিটাও নরম ছিল, তাই বেশি ব্যথা পাইনি। উঠে দাঁড়ালাম, আবার ওই জিনিসটা এক লাফে সামনে আসলো এবং এসে হাসতে লাগলো। ফসলের জমিতে বসে একদম ভালোভাবে দেখতে পাচ্ছিলাম মূর্তিটাকে। দেখলাম হিন্দু ধর্মের যদি কেউ মারা যায় তখন তাদের পোড়ানোর জন্য আলাদা একজন লোক থাকে, সম্ভবত তাকে গোসাই বলে। ঠিক তেমনি একজন মানুষের মতো বেশভূষা, পরনে একটা ধুতি, খালি গা, পেটটা একটু বড়, সারা শরীরে বড় বড় লোম, মাথার চুলগুলো জট পাকানো, জটগুলো বেশ মোটা মোটা। ওই অবস্থায় আমাকে সে আবার ধরে ফেললো। তখন কোনো দিক না পেয়ে কি করব বুঝতে না পেরে আমিও চেষ্টা করলাম ওই মূর্তিটাকে ধরতে, কিন্তু তাকে তো ধরতে পারছিলাম না। আর কি যে দোয়া পড়ব, কি করব, এগুলো আমার মাথায় আসছিল না।
একসময় হঠাৎ করে মাথায় আসে যে আজান দিব কিনা, কিন্তু ভয়ে আতঙ্কে আজান যে কিভাবে দিব সে আজানের শব্দগুলো ভুলে গেছি। যাই হোক, যখন মূর্তিটাকে ধরার চেষ্টা করলাম তখন অনুভব করলাম যেন একটা পানির মধ্যে বা পানির একটা জারের মধ্যে হাত ঢুকিয়েছি। জোরে শক্তি ব্যবহার করলেই যেন ওই মূর্তিটা পানির মতো গলে যায়। পানি যেমন ধরা যায় কিন্তু চাপ দিলে হাতের ফাঁকা দিয়ে বের হয়ে যায়, ঠিক তেমন মূর্তিটাকে ধরলেই যেন পানির মতো হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে সে ইচ্ছা মতো ধরতে পারছিল, মানে সে তার ইচ্ছা মতো আমাকে জাপটে ধরে আঘাত করতে পারছিল। যদি স্বাভাবিক অবস্থায়ও থাকতো তাহলে ওর গায়ের শক্তির সাথে আমি পারতাম না। অনেক শক্তি তার শরীরে। আমাকে বেশ কয়েকটি আছাড় মেরে একটু থেমে হাসতে হাসতে বলল, কি রাজু, শরীরের তেল কি মরছে? এই কথা বলে আমাকে ধরে টানতে টানতে আবার রাস্তায় উঠালো আর বলল, এইবার তোকে খালের পানিতে চুবাবো। রাস্তায় উঠাতে উঠাতে আমাকে অনেক জোরে একটা ঠেলা দিল খালের পাশের রাস্তার দিকে, এবং রাস্তার পাশে থাকা খেজুর গাছের সাথে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। বলে রাখি, রাস্তা থেকে খালের আগে বেশ কিছু জায়গা খালি ছিল যেখানে গাছ কেটে গাছ ব্যবসায়ীরা ফেলে রাখতো। দ্বিতীয় কালভার্ট আর তৃতীয় কালভার্টের দূরত্ব কিন্তু তেমন না, কিন্তু দ্বিতীয় কালভার্টের পর একটা বাগান ছিল যেখানে দিনের বেলা অন্ধকার থাকতো। আর ওই বাগানের পর ছোট একটা বের রয়েছে, ওই বেরের ওপাশেই আমার বাড়ির রাস্তা। যাই হোক, ওই ছায়ামূর্তির সাথে আমার 5 থেকে 7 মিনিট ধস্তাধস্তি হয়েছে সব মিলিয়ে, কিন্তু তার মধ্যে ভয় আর আতঙ্কের কারণে আমার মনেও ছিল না যে আমার কাছে একটি গ্যাস লাইট আছে। আল্লাহর রহমতে যখন আমার শরীরে কিছুটা শক্তি ছিল তখনও, আর আমার মূল শক্তি প্রায় শেষ, আমার কথা বলার মতো অবস্থা তখন ছিল না, তখন মনে পড়ে যায় গ্যাস লাইটের কথা। পকেটে হাত দিতেই দেখি হ্যাঁ আছে গ্যাস লাইটটি। সাথে সাথে বের করে পাওয়ার বাড়িয়ে ওর সামনে জ্বালিয়ে দিলাম। জ্বালাতেই ওই মূর্তিটা চি চি করে এমন একটা চিৎকার করলো, এবং চিৎকার করে আমাকে ছেড়ে দিয়ে বড় খালের ওই দিকটাকে ব্যাঙের মতো লাফ দিয়ে, ঠিক ব্যাঙও বলা ঠিক হবে না, ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে ওই বড় খালটির ওপারে চলে গেল। বিশাল বড় বড় লাফ, ঠিক যেমন ক্যাঙ্গারু লাফ দেয়। আমি চাঁদের আলোতে তখন ওই মূর্তিটাকে দেখতেছিলাম, আর আমার মধ্যে তখন এক অন্যরকম শক্তি অনুভব করলাম। ওই শক্তির কথা আমি বলে বুঝাতে পারবো না। আর তখন আমি চিৎকার করে ওই মূর্তিটাকে বললাম, কিরে আয় আয়, কাছে আয়, আমার শরীরে তো তেল এখনো আছে, তোর তেল আছে তো, আয় কাছে আয়। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার মাঝেই ছিলাম না, মন চাচ্ছিল ওর মতো লাফিয়ে লাফিয়ে ওর কাছে যাই এবং ওকে ধরে আমি আশ্রাই। তখন এরকম রাগ হচ্ছিল আমার। তখনও ওই মূর্তিটা কিন্তু খালের ওপারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এক নজরে। আমার জামা কাপড় তো কাদা মাটি ধুলা একদম একাকার, এগুলা লেগে শীতের মধ্যেও আমি সমানে ঘামছি। এক মুহূর্তে স্বাভাবিক হলাম, তখনও মূর্তিটাকে দেখছিলাম, আর সেই মূর্তিটা আমায় বলল, ভাগ্য ভালো রে রাজু, যদি আবার কোনোদিন আমার সামনে পড়িস জান নিয়ে কিন্তু যেতে পারবি না, ওয়াদা করলাম তোকে আমি জীবিত থাকতে দিব না। আজকে একটা অন্য কাজে আসি তাই ছেড়ে দিলাম, কিন্তু তোরে সাবধান করে দিলাম, মনে রাখিস। এই কথা বলে সে মনে হলো বাতাসের সাথে মিশে গেল হঠাৎ করে। চাঁদের আলোতে দেখা যাচ্ছিল তাকে, আমি তো দেখছিলাম একটু আগেও, কিন্তু মুহূর্তের মধ্যে সে বাতাসের সাথে মিশে গেল। আমি এক দৌড় দিয়ে ওই তৃতীয় কালভার্টের কাছে, মানে কাছ দিয়ে আমাদের বাড়ির রাস্তা না ধরে যে বাগানটির কথা বললাম সেটার মধ্যে দিনের বেলা অন্ধকার থাকে, আমার আসলে মাথা কাজ করছিল, তার মধ্যে দিয়েই দৌড়াতে লাগলাম। গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, আবার উঠে দাঁড়াই। ওই ছোট বেডটা লাফিয়ে বেরির রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আমার বাড়ির সামনে এসে মা বলে চিৎকার দিয়ে দরজার উপর গিয়ে পড়লাম। আমাদের দরজাটা তেমন শক্ত নয়, দড়ি দিয়ে বেঁধে রাখি আর কি। আর এমন জোরে দরজার উপর গিয়ে আমি পড়ি যে দরজা ভেঙে ঘরের মধ্যে গিয়ে পড়ি এবং আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার কিছু মনে নাই। পরের দিন দুপুরে হুঁশ ফিরল, দেখি মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার শরীরে জ্বর আর সারা শরীরে ব্যথা। আমাকে ঘিরে আমার পাশে আমার বাবা, ভাই ও আরো কিছু মানুষ। এর মধ্যে 2 জন হুজুর ছিল যাকে আমি চিনতাম। ওনাদের একজনের নাম আইয়ুব আলী হুজুর, অন্যজনের নামটা আমার ঠিক মনে নেই।
কিন্তু সেও আমাদের খুব পরিচিত মানুষ। তো যাই হোক, ওনাদের মধ্যে একজন আমার জ্ঞান আসতে দেখে হাসি দিয়ে বলল, কিরে রাজু, দেখা হয়েছিল কার সাথে? তোর ভাগ্যটা ভালো রে, ওইটা যে দুষ্টু আর বদমাস, তুই যে খুব সহজে ছাড়া পাসনি তা তো তোকে দেখলেই বোঝা যাচ্ছে। কি হয়েছিল রে? আমি তখনও কিছু বলতে পারি নাই, একটু সুস্থ হয়ে ওনাদের জানাই সব কিছু। আর তখন হুজুর বলেন, চিন্তা করিস না, ওইটা যে খুব খারাপ একটা জিনিস তাও না, কিন্তু ভালো জিনিস না। ও তোর উপর আসর করে নাই, আর তোকে ভয় দেখানোর ইচ্ছাই ও আসলে ছিল না। ওইটা একটা মোটামুটি দুষ্টু প্রকৃতির জিন। সে বছরে একবার কোনো কাজের জন্য ওই পথটা ব্যবহার করে। আর এটা ঠিক যে ও খুবই বদরাগী একটা জিন। এখন বছরে একবার যেহেতু ও ওই পথটা ব্যবহার করে, আর ওই সময় যদি কেউ সামনে পড়ে যায় ও খুব রাগ করে, আর তখন তাকে ক্ষতি করার চেষ্টা করে। তো এত সময় থাকতে তুই ওর চলাচলের সময় ওর পথে বাধা হয়েছিস, এই কারণে ও খুব রাগ করে। আর তুই যখন ওর সাথে রাগ করে কথা বলেছিস, বেয়াদবি করেছিস, এই জন্য ও ওইটা খুব তার খুব মাইন্ডে লেগেছে, যার কারণেই ও তোর উপর ক্ষিপ্ত হয়েছে এবং তোকে শাস্তি দিয়েছে। আর তুই যদি ওই সময়ে আল্লাহর রহমতে আগুন না জ্বালাতি, তখন হয়তোবা ওর আগের মাথায় তোকে মেরেই ফেলতো। যাই হোক, ও ওর কাজে চলে গেছে, তাই ও তোর উপর কোনো আসর করে নাই, কিন্তু সাবধান করে দিছে। আমরা তোকে গোসল করিয়ে ঝাড়ফুঁক করে দিচ্ছি, তুই সুস্থ হয়ে যাবি দাদা ভাই আল্লাহর রহমতে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা যেটি ওই রাজু আমাদের লিসেনার হাসান জাহিদুর রহমান পিয়াল ভাইকে ওই রাতে বলেছিলেন। তো এই যে জিনটি যে বছরে একবার একটি পথ ব্যবহার করত, এবং ওই পথ ব্যবহার করে সে যখন চলতো, তখন যদি কেউ ওই পথের মাঝে চলে আসতো, তখন কিন্তু তার বিপদ অনিবার্য, সে খুব ক্ষিপ্ত হয়ে যেত। আর এমনই সময় ওই রাজু ওই পথে পড়ে গিয়েছিল। আর রাজু আসলে প্রথম দিকে বুঝতে পারেনি ওই জিনিসটা কি, মনে করছে স্বাভাবিক মানুষ। আর সরকারি রাস্তা দিয়ে চলাচল করার সময় কোনো স্বাভাবিক মানুষ যদি বলে যে তুই আমার চলার পথে বাধা হয়েছিস কেন, আমরা স্বাভাবিকভাবে তো বলতেই পারি যে এটা সরকারি রাস্তা, এটা তো আপনার নিজের রাস্তা না, তাহলে আমি চলাচল করব, আপনি বাধা দেয়ার কে? রাজু আসলে ওইরকমটাই বলেছিল, কিন্তু রাজু তো তখনও বুঝতে পারেনি এটা একটা ভয়ানক জিনিস, এবং যখন বুঝতে পেরেছে তখন তো অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, রাজু এমনিতেই সাহসী মানুষ ছিল, যার কারণে আল্লাহর অশেষ রহমতে সে ওই যাত্রায় রক্ষা পেয়েছিল। তো আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।